আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি উচ্চতর গণিতের 11 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টার একটা বেসিক ক্লাস নিব এবং এই ক্লাসটা শেষে আমি দ্বিতীয় যে ক্লাসটা নিব সেটা হচ্ছে এই অধ্যায়ের 2024 সালে আসা যত সৃজনশীল আছে সবগুলো সলভিং ক্লাস। সো এতে করে এই দুইটা ক্লাসের মাধ্যমে তোমরা প্রথমে এই ক্লাসটার মাধ্যমে যেরকম এই পুরো অধ্যায়টার বেসিক তোমরা খুব ভালোভাবে জানতে পারবা এবং আজকের ক্লাসে যা যা করাবো এগুলো যদি একটু ভালো করে তোমরা দেখে নিতে পারো তাহলে কিন্তু বা এগুলো যদি একটু বুঝতে পারো পরবর্তী ক্লাসে কিন্তু তোমরা সৃজনশীল সমাধানের মাধ্যমে এই অধ্যায়ের একদমই ভালো একটা প্রিপারেশন নিয়ে নিতে পারবা। সো আমি কথাকে দীর্ঘায়িত না করে তোমাদের আজকের এই ক্লাসটা শুরু করব। তবে এর আগে আরেকটা কথা বলি, আমি কিন্তু অলরেডি তোমাদের উচ্চতর গণিতের বিভিন্ন অধ্যায়ের অলরেডি ওয়ান শট ক্লাসগুলো কিন্তু আমারই চ্যানেলে আপলোড করেছি। ইতিমধ্যেই জ্যামিতি অধ্যায় যাদের ভয় করে 3 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে যারা এমসিকিউ করতে পারো না তাদের জন্য কিন্তু একটি বেসিক ক্লাস নেওয়া হয়েছে, যেখানে 1 ঘন্টার মতো একটা ক্লাস। এই ক্লাসটা করলে এই 3 নম্বর অধ্যায় থেকে আসা সকল এমসিকিউর সমাধান কিন্তু তুমি খুব সহজে করতে পারবা। তারপরে আমি ত্রিকোণমিতির উপরে ক্লাস নিয়েছি, একটা বেসিক ক্লাস এবং একটি কিন্তু ওয়ান শট ক্লাস যেখানে সিকিউ সলভ করা হয়েছে। তারপরে আমি অসীম ধারার উপর ক্লাস নিয়েছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওখানে দেখিয়েছি যে বোর্ড প্রশ্ন ঘুরে ফিরে কিন্তু কয়েকটি প্রশ্নের মাধ্যমেই সীমাবদ্ধ। এই প্রতিটি প্রশ্ন কিভাবে সলভ করা যায় তারও কিন্তু একটা টোটাল গাইডলাইন কিন্তু আমরা ওখানে দিয়েছি এবং ওয়ান শট ক্লাসের মাধ্যমে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নও কিন্তু আমরা সমাধান করে দেখেছি। তারপরে আমরা দ্বিপদী বিস্তৃতি করিয়েছি। এরকম ভাবে কিন্তু অনেকগুলো ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা এই ক্লাসটা দেখবা তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হতে পারো এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলের কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট করে দিও। আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে জানিও এবং কি 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 করলে তোমাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হবে ক্লাসগুলো সেগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দিবা। তাহলে চলো শুরু করি আজকের আমাদের ক্লাসটি স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি ক্লাসটা আমি করানোর আগে একটু বলে রাখি যে এই ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য। তোমরা জানো জ্যামিতি অংশ থেকে 3টা প্রশ্ন থাকে, তার ভিতরে স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু মাস্ট বি থাকে। এইবার 2025 সালে যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু জ্যামিতি অংশে তোমাদের অনেকগুলো অধ্যায় আছে। প্রথমত জ্যামিতি অঙ্কন 2টা, তারপরে হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর এবং ঘন জ্যামিতি, সব মিলিয়ে 5টি অধ্যায় কিন্তু আছে। এখান থেকে প্রশ্ন আসবে মাত্র 3টা। সেক্ষেত্রে আমরা কিন্তু ধরে নিতে পারি যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটি প্রশ্ন শিওর কমন আসে। গত বছর 2024 সালের প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করে দেখেছি যে প্রতিটি প্রশ্নেই কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি থেকে মিনিমাম একটি প্রশ্ন কমন এসেছেই। কিছু কিছু ক্ষেত্রে যেরকম যশোর রাজশাহী বোর্ডে আমি একটু খেয়াল করে দেখলাম যে এই বোর্ডে এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল কিন্তু কমন আসছে। সো তোমাদের ফুল সিলেবাস হোক আর শর্ট সিলেবাস তো এখন আর নাই, ফুল সিলেবাস হইলেও কিন্তু এই অধ্যায় থেকে একটি সৃজনশীল 100% কমন আসবে। আর এই 2টা ক্লাসের মাধ্যমে যদি তুমি এই অধ্যায়ের প্রিপারেশন নিতে পারো তাহলে তোমাদের জন্য জিনিসটা কতটা সহজ হবে তোমরাই কিন্তু চিন্তা করে দেখতে পারো। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাসের প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা জানি স্থানাঙ্ক যে ব্যবস্থা আছে, এই স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো 2টা বিন্দু যদি দেওয়া থাকে, ধরো পি একটা বিন্দু এবং ধরো এখানে কিউ একটা বিন্দু, এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে যদি এর স্থানাঙ্ক x1 y1, এটা হচ্ছে আমাদের x2 আর y2 হয়, সেক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র যেটা আছে আমরা বলতে পারি pq সমান √y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কয়ার। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। ধরো সাপোজ পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ধরো -1, ধরো যে 5। এই 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত তা আমরা বের করলে দেখব যে √, আমরা জানি দেখো y, দেখো আমাদের এটা হচ্ছে x1 y1, আমাদের x2 y2, তাহলে y2 মাইনাস y1 অর্থাৎ 5 - 2 এর হোল স্কয়ার এবং এই যে -1 - 3 এর হোল স্কয়ার। তো
তো আমরা এটা ক্যালকুলেশন করলে এটা জানি 5 - 2 3 3 স্কয়ার 9 আর -1 -3 -4 -4 স্কয়ার করলে আমাদের আমরা জানি 16 হয় এবং এই দুইটাকে যদি আমরা যোগ করি আসবে এটা আমাদের 25 আর 25 কে রুট করলে হয় আমাদের 5। অর্থাৎ পি এবং কিউ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 একক। আশা করি আমরা বুঝতে পারছি এই সূত্রটা কি এবং এই সূত্রের অ্যাপ্লাইটা কিভাবে আমরা করব। ঠিক আছে, এইবার আমরা ধরো সাপোজ এই সূত্রটা জানার সাথে সাথে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু খাতা কলম নিয়ে এই যেখানে যতগুলো সূত্র আমি লিখে দিব প্রতিটি সূত্র কিন্তু নোট ডাউন করবা। এই একবার নোট ডাউন করার মাধ্যমে কিন্তু তুমি জাস্ট প্রতিবার অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু তুমি জাস্ট একটা পৃষ্ঠা নোট এই তোমার সূত্রের নোটটা দেখে দেখে কিন্তু সকল অঙ্ক করতে পারবা। দেখো তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা জাস্ট এখানে তুলে নিলেই হবে। এবার আমরা দেখব মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা। আচ্ছা, মধ্যবিন্দু ব্যাপারটা কি? ধরো সাপোজ পি বিন্দু এবং কিউ বিন্দুর ঠিক মাঝখানে একটা বিন্দু বের করতে বলছে আমাদের, ধরো এটা এস বিন্দু। এখন বললো যে এস বিন্দুর স্থানাঙ্কটা কত সেটা তুমি বের করো। সেক্ষেত্রে আমাদের এস বিন্দু বা মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কি জানো? স্থানাঙ্কটা হবে এর এক্স এবং এর এক্স এই দুইটার x1 + x2 কে গড় করবো আমরা। আবার y মানে এর y এর স্থানাঙ্কটা হবে, y বিন্দুর স্থানাঙ্ক হবে কত? আমাদের হচ্ছে y1 + y2 এর গড়। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা খুব ভালোভাবে বুঝবা। ধরো সাপোজ আমরা 3,2 আর কিউ বিন্দুটা হচ্ছে আমাদের -1,5 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমার, ধরো সেই মধ্যবিন্দুটা ধরো নাম দিলাম এস, মানে এস বিন্দুর স্থানাঙ্কটা হবে এই 3 যোগ এই যে আমাদের -1/2, 2 প্লাস আমাদের হচ্ছে 5/2। তো আমরা দেখি কি আসে আমাদের এটা। দেখো 3 প্লাস মাইনাসে কত? মাইনাস 3 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2, 2/2 মানে কত? 1 আর এটা 7/2। তার মানে এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হবে 1,7/2। তাহলে আমরা বলতে পারি যদি কখনো দুইটা বিন্দু দেওয়া থাকে এবং সেই বিন্দুটার মধ্যবিন্দু বের করতে বলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি যে এখানে x এর ভ্যালুটা হবে x দুইটার গড়, y এর ভ্যালুটা হবে y দুইটার গড়, মানে y দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, x এর ভ্যালুটা হবে x দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। তো আশা করি আমি এটা বোঝাতে পারছি তোমাদের। দেখো এটা কখন লাগে, হ্যাঁ এটা কখন লাগে তোমাদের বইয়ে একটা দেখবা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে কি, ধরো ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ বলছে যে AD এর মধ্যমা দূরত্ব কত বের করো। A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, B বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, C বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে AD এর ভ্যালুটা কত সেটা বের করো। AD হচ্ছে মধ্যমা, AD হচ্ছে কি মধ্যমা, এই মধ্যমা মানটা কত সেটা বের করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানলে কিন্তু খুব সহজেই আমরা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। কিন্তু দেখো এইটার স্থানাঙ্ক দেওয়া আছে, এটার দেওয়া আছে, এটার দেওয়া আছে। A আর D এর দূরত্ব বের করতে গেলে A বিন্দুর স্থানাঙ্ক লাগবে এবং D বিন্দুর স্থানাঙ্ক লাগবে, কিন্তু D বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা কি করব, এই B এর যে প্রথম যে ভ্যালুটা, অর্থাৎ ধরো সাপোজ এটা আমাদের 1,5 আর ধরো 0,2, এই দুইটার এই দুইটা থেকে কিন্তু আমরা D বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। সেটার ক্ষেত্রে D বিন্দুর স্থানাঙ্কটা হবে কি, D বিন্দুর স্থানাঙ্কটা হবে 1 + 0/2 5 + 2/2, দ্যাট মিন্স a half আর 7/2। তাহলে কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেলাম। আর এটা যেহেতু আমাদের এর আগেই ধরে দেওয়া থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে ধরো এটা আমরা দিলাম 2,7। সো এইবার এ আর ডি এর কিন্তু দূরত্ব কিন্তু খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি যে কখনো যদি মধ্যবিন্দু নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এই মধ্যবিন্দুটা নির্ণয় করতে পারি। আচ্ছা, এইবার আমরা দেখব যে ত্রিভুজ ও চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়। আমাদের বিশেষ করে আমরা এখন পর্যন্ত যেগুলো করতেছি এগুলো 11.1 থেকে যেরকম টাইপের প্রশ্ন আসতে পারে সেসব প্রশ্নের যে ব্যাখ্যাগুলো বা বেসিকগুলো সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি। তো ত্রিভুজ এবং চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে কি হতে পারে, ধরো সাপোজ তোমার কাছে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, A B C 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে বললো যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ, কেমন ত্রিভুজ। আমরা জানি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সো এই যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজগুলোর প্রকৃতি আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা জানি ত্রিভুজের 3টা বাহু সমান হলে সেটাকে সমবাহু ত্রিভুজ বলে, 2টা বাহু সমান হলে সমদ্বিবাহু এবং কোনো বাহু সমান না হলে সেটাকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ সম্পর্কে কিন্তু এখানে প্রশ্ন হইতে পারে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ।
এটা কিন্তু আমরা জানি কোণ ভেদে ত্রিভুজের 3 প্রকার আছে, তার ভিতরে একটা যে সমকোণ, স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ। তো আমরা এখানে শুধু সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানবো। সমকোণী ত্রিভুজের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেগুলো যদি জানি আমরা, সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যটা হচ্ছে সবসময়ের জন্য, ধরো সাপোজ এই বাহুটা এ, এটা বি, এটা সি, এইটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুর স্কয়ার হবে বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফলের সমান। বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফলের সমান। অর্থাৎ এখানে ধরো সাপোজ আমাদের কাছে দেওয়া আছে 3, 4, 5, বলবে এই যে তিনটা বাহু বা তিনটা বাহু দিয়ে আমাদের কোন ধরনের ত্রিভুজ আঁকা সম্ভব, বা এটি সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করো। তো সমকোণী ত্রিভুজ কিনা যাচাই করার শর্তটা হচ্ছে কি, তুমি এখানে সবথেকে বড় বাহুর স্কয়ারটা করবা, অর্থাৎ এখানে সবথেকে বড় বাহু হচ্ছে 5, 5 এর স্কয়ারটা দেখবা বাকি দুইটা বাহুর স্কয়ারের যোগফলের সমান হয় কিনা, অর্থাৎ 3 এর স্কয়ার এবং 4 এর স্কয়ারের যোগফলের সমান হয় কিনা। যদি হয় তাহলে বুঝবো আমরা এটা সমকোণী ত্রিভুজে তিনটা বাহু নির্দেশ করতেছে, আর যদি না হয় তাহলে বুঝবো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমাদের এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা প্রথমে এ বি বাহু দৈর্ঘ্য বের করব, আমরা ওই যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে বিসি বাহু দৈর্ঘ্য বের করব এবং এসি বাহুর দৈর্ঘ্য বের করব। যদি দেখি তিনটা বাহুই সমান তাহলে বুঝবো এটা একটা সমবাহু ত্রিভুজ। যদি দেখি দুইটা বাহু সমান আর একটি বাহু সমান না, তখন এটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি দেখি তিনটা বাহুই সমান না, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ। আর তিনটা বাহু সমান না হলেও একটা ত্রিভুজ হইতে পারে, সেটাকে বলতে পারি আমরা সমকোণী ত্রিভুজ হইতে পারে। যেরকম দেখো 3, 4, 5, এখানে কিন্তু একটা বাহু সমান না, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ। তা সত্ত্বেও এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের শর্তটা হচ্ছে কি, বড় যে বাহুটা থাকবে তার স্কয়ারটা হবে ছোট দুইটা বাহুর স্কয়ারের সমষ্টি। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের প্রথমে মানগুলো বের করে তারপর আমরা এই যে শর্তগুলো আছে সেগুলোর সাথে চেক করব, চেক করার পরে দেখব কোনটার সাথে মিলে যায়, ত্রিভুজটা কিন্তু সেরকমই হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা যখন সিকিউ সলভ করব এই রিলেটেড প্রশ্ন কিন্তু আমরা সামনে পাবো, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু আরো ডিটেইলসে দেখাইতে পারবো। এরপরে যে চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়, তো চতুর্ভুজ ক্ষেত্রে আমাদের বলতে পারি চতুর্ভুজ আমরা বিশেষ করে এই চারটা জিনিসে আসে: আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস। হ্যাঁ, আয়তক্ষেত্র সামান্তরিক নিয়ে প্রথমে কথা বলি আমি। ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র এবং ধরো এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক। ধরো সাপোজ তোমার এই বাহুটার দৈর্ঘ্য 7, এটাও 7, এটা ধরো 3, এটা ধরো 3, এই ক্ষেত্রেও 7, 7, 3, 3। ধরো সাপোজ এ বি সি ডি, এ বি সি ডি। মনে করি একটা চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে, দিয়ে বললো এই চতুর্ভুজটি কি চতুর্ভুজ, এটা সম্পর্কে তুমি বর্ণনা দাও। এটা কি আয়তক্ষেত্র না সামান্তরিক, বর্গ না রম্বস? এখন তুমি এ বিন্দু বি সি ডি এই চারটা স্থানাঙ্ক থেকে তুমি প্রথমে এ বি মান বের করছো, বিসি বের করছো, সিডি বের করছো, ডিএ বের করছো। সেক্ষেত্রে দেখছো এক জোড়া করে বাহু সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান, এটা থেকে আমরা এইটুকু কনফার্ম করতে পারি যে এটা অবশ্যই কিন্তু রম্বস কিংবা আমাদের বর্গ না। কারণ রম্বস কিংবা বর্গ হলে অবশ্যই কিন্তু চারটা বাহু সমান হবে। তাহলে প্রথম থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যেটা হয় সামান্তরিক হবে, না হয় আমাদের আয়তক্ষেত্র হবে। তাহলে এখন আমাদের কনফার্ম করতে হবে এটা কি সামান্তরিক নাকি আয়তক্ষেত্র। তাহলে এখানে আরেকটা জিনিসও কিন্তু আমাদের দেখতে হবে যে এই শর্তটাও যদি মানে, আরেকটা শর্ত আছে যেটাও যদি মানে তাহলে সেটা আয়ত হয়ে যাবে, আর যদি না মানে তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে বলতো, সামান্তরিক হয়ে যাবে। দেখো ধরো সাপোজ এরপরে তুমি কর্ণদ্বয় বের করবা, অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য এবং বিডি বাহুর দৈর্ঘ্য বের করবা। এসি কর্ণ এবং বিডি কর্ণের দৈর্ঘ্য বের করবা। কর্ণের দৈর্ঘ্য বের করার পরেও যদি দেখো যে কর্ণ সেম অর্থাৎ সমান, তাহলে বুঝবা এটা অবশ্যই কি আয়তক্ষেত্র। আর এই বিপরীত বাহুগুলো সমান হওয়া সত্ত্বেও যদি কর্ণ সমান না হয়, কর্ণগুলো যদি সমান না হয়, সেক্ষেত্রে বুঝবা এটা হচ্ছে আমাদের কি সামান্তরিক। তাহলে সাপোজ কর্ণের দৈর্ঘ্য আসছে আমাদের, ধরো একটা আসছে 8, একটা আসছে আমাদের ধরো 5। সো 8 এবং 5, তার মানে কর্ণগুলো কিন্তু সমান নয়। আর কর্ণ সমান নয় এর অর্থ হচ্ছে এটা কিন্তু সামান্তরিক। ঠিক আছে, দেখা যাচ্ছে বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ অসমান, সামান্তরিক। বিপরীত বাহুগুলো সমান, কর্ণ সমান, সেক্ষেত্রে কিন্তু এটা আয়তক্ষেত্র। আশা করি আমি এটুকু বুঝাইতে পারছি। এইবার আমরা চলে যাব বর্গ এবং রম্বসের ক্ষেত্রে। বর্গ রম্বসের ক্ষেত্রে ব্যাপারটাও কিন্তু অনেকটা সিমিলার, যে চারটা বাহু সমান হইতে পারে দুজনের ক্ষেত্রে কিন্তু চারটা বাহু সমান, কিন্তু পার্থক্যটা কি, এর বর্গের ক্ষেত্রে কর্ণও সমান হবে কিন্তু রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণটা অসমান হবে। তার মানে চারটা বাহু সমান যখন হয়ে গেছে তখন তুমি কিন্তু এইটুকু কনফার্ম করতে পারো
এটা বর্গ হবে না হয় রম্বস হবে। আর এইটুকু কনফার্ম করার পরে যদি দেখো কর্ণগুলো সমান হয়ে গেছে, তখন তুমি এটা শিওর বলতে পারো যেটা হচ্ছে আমাদের বর্গই হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে পরবর্তী যে টপিকটা, সেটা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষের দূরত্ব। কোন একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এক্স অক্ষের দূরত্ব কত এবং ওয়াই অক্ষের দূরত্ব কত, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই। তো আমাদের এই বিন্দু, একটা বিন্দু দেওয়া আছে পি, এটা 3,2, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2। আমরা জানি প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, দ্বিতীয় উপাদান যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, এটা কিন্তু আমরা সবাই জানি যে স্থানাঙ্ক জ্যামিতিতে এই আমাদের এইটা প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো বললো পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত সেটা তুমি বের করে দেখাও, অথবা পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত সেটা তুমি বের করে দেখো। তো প্রথমে আমি এক্স অক্ষের দূরত্বের কথা যদি বলি, দেখো, আচ্ছা তার আগে আমি একটু বলি। আচ্ছা, এটা হচ্ছে আমরা 3,4 দিই। হ্যাঁ, 3,4 দিই, কারণ একটু উচ্চতে নিচ্ছি আমরা, সেক্ষেত্রে 3,4 দিতে পারি। তো দেখো, এই পি থেকে আমরা এক্স অক্ষের দূরত্ব যদি হিসাব করতে চাই, তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত দূরত্বকে হিসাব করবো। এটা হচ্ছে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব। আচ্ছা, এখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব কিন্তু আমাদের এইটুকু, সোজা দূরত্ব এইটুকু, এটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। এখন দেখি আমরা এই বিন্দুতে আসলে পৌঁছালাম কিভাবে। এই যে বিন্দুটাতে পৌঁছালাম কিভাবে, দেখো এই বরাবর আমরা গেছি অবশ্যই কত ঘর, 3 ঘর। হ্যাঁ, এই যে প্রথমে 3, অর্থাৎ তারপরে কিন্তু 4, তার উপরের দিকে গেছি কত ঘর বলতো, 4 ঘর। তার মানে এখান থেকে শুরু করে এর নাম ধরুন হচ্ছে আর, এবং এটার নাম ধরুন সাপোজ এস। তাহলে পি আর, অর্থাৎ এখান থেকে এতটুকু গেছিলাম কত ঘর বলতো, 4 ঘর। এবং এখান থেকে ধর এও বিন্দু, মূল বিন্দু, এখান থেকে আর পর্যন্ত গেছিলাম কত ঘর বলতো, 3 ঘর। তো দেখো, এখান থেকে আর যে কথা বলে, এস থেকে পি পর্যন্ত সেই কথাটাই কিন্তু বলে। অর্থাৎ তুমি কিন্তু অলরেডি বুঝতে পারতেছো যে পি বিন্দু থেকে আর বিন্দু দূরত্ব, অর্থাৎ এক্স অক্ষের দূরত্ব 4, এবং পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব বা এস বিন্দু দূরত্ব হচ্ছে 3। আচ্ছা, এটাকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলে দেখবো, এই পি বিন্দুর স্থানাঙ্কে এটা কিন্তু এক্স এর ভ্যালু ছিল, এটা কিন্তু ওয়াই এর ভ্যালু ছিল। তাহলে ওই ওয়াই এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স অক্ষের দূরত্ব, এবং এই এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। তার মানে আমরা বলতে পারি কোন একটি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে ওয়াই এর মানের সমান। দেখো, এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে ওয়াই এর ভ্যালুর সমান, অর্থাৎ 4 এর সমান। আর কোনটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে এক্স এর ভ্যালুর সমান। ধরো সাপোজ তোমার যদি বলে যে একটি আমাদের ধরো বিন্দু দেওয়া আছে -7, -1,7, এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, তাহলে আমরা বললাম যে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে ওয়াই এর ভ্যালুর সমান। তাহলে এক্স অক্ষের দূরত্ব হবে 7, এবং ওয়াই অক্ষের দূরত্ব হবে কত আমাদের, -1। কোন একটি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে ওয়াই এর ভ্যালুর সমান, এবং কোন একটি বিন্দু থেকে আমাদের ওয়াই অক্ষের ভ্যালু হবে এক্স এর ভ্যালুর সমান। আশা করি আমরা এটা বুঝতে পারছি কিভাবে এই যে দূরত্বটা কোন একটা বিন্দু থেকে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, আবার বিভিন্ন সময় প্রশ্নেও কিন্তু ইনক্লুড করে দিতে পারে এই ছোট্ট কনসেপ্টটাকে। সো আশা করি আমরা পারবো এটা, যে কোনটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর ভ্যালু এর সমান, আবার কোনটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স এর ভ্যালু সমান। আশা করি আমরা ক্লিয়ার। সো এটা যখন আমরা ক্লিয়ার হইলাম, এইবার আসি আমরা আমাদের পরবর্তী টপিক। তাহলে দেখো, এইটুকুর মাধ্যমে আমরা বলতে পারি মোটামুটি 11 পয়েন্ট আমাদের 11.1 এই অংশটুকু কিন্তু আমরা কভার করে ফেলছি। এই অংশে যে বেসিক জিনিসগুলো ছিল সেটা কিন্তু আমরা অলরেডি কভার করে ফেললাম। এরপরে আমরা 11.2 দিয়ে আমরা কিন্তু দেখি আমরা কথা বলবো। আচ্ছা, 11.1-এ আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই, ধরো 11.1-এ আরেকটা ছোট কথা বলতে চাই। ধরো সাপোজ এ, বি এবং সি, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে বললো যে এই তিনটি বিন্দু দিয়ে একটি ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা যাচাই করো। তাহলে ত্রিভুজ গঠন করা যাবে কিনা, এই তাদের মধ্যবিন্দু দূরত্ব নির্ণয়ের আমাদের মাধ্যমে এটা আমরা কিভাবে যাচাই করতে পারি, এটা কিন্তু একটা প্রথম কথাটা, সেটা হচ্ছে কিন্তু দেখো ত্রিভুজ গঠন করা যাবে কিনা এইটা নিয়ে আমরা তিনটা নিয়ম অ্যাপ্লাই করতে পারি। মানে 3 ভাবে কিন্তু এই জিনিসটাকে আমরা ভেরিফাই করতে পারি, যে তিনটা বিন্দু দেওয়া থাকলে সেইখানটা থেকে আমাদের ত্রিভুজ গঠন করা যাবে কিনা। 3 ভাবে ভেরিফাই করতে পারি। একটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করে করতে পারি, আরেকটা হচ্ছে ঢাল নির্ণয়ের মাধ্যমে করতে পারি, আর একটা ত্রিভুজের ক্ষেত্রফলের কনসেপ্ট থেকে কিন্তু করতে পারি। তো আমি যেহেতু এখন 11.1 দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব,
এই রিলেটেড কথা বলতেছি, এর জন্য আমরা প্রথমে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের কনসেপ্ট থেকে কিভাবে ত্রিভুজ নির্ণয় করা যাবে কি যাবে না সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো ব্যাপারটা হচ্ছে কি, ধরো সাপোজ তুমি এ বি সি ত্রিভুজের তিনটা ধরো শীর্ষবিন্দুর কথা বলছি, হ্যাঁ এ বি সি। তো ধরো সাপোজ এ বি এর দৈর্ঘ্য পাইছো, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 2, বি থেকে সি এর দূরত্ব পাইছো 3, আর এ থেকে সি এর দূরত্ব পাইছো ধরো সাপোজ যে 4। এখন কথা হচ্ছে যে ধরো সাপোজ 4 না, ধরো এটা পাইছো 7, যে এই যখন তুমি পাইছো ধরো তোমার কিন্তু ত্রিভুজ তুমি কিন্তু দেখোনি, আগে কিন্তু ত্রিভুজ দিইনি, হ্যাঁ তুমি জাস্ট এ বি সি তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে বললো যে এটার ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাবে কিনা। সেক্ষেত্রে তুমি কি করবা, প্রথমে এ বি বের করবা, বিসি বের করবা এবং এসি বের করবা। বের করার পরে ধরো সাপোজ তুমি রেজাল্ট গুলো 2, 3 এবং 7 পাইছো, সেক্ষেত্রে তুমি যাচাই করবা কি হবে। দেখো সেক্ষেত্রে হচ্ছে কি, যেই দুইটা বাহুর দৈর্ঘ্য ছোট মানে সব থেকে কম সেই দুইটা বাহুকে যোগ করবা। যোগ করার পরে দেখবা যেটা বড় বাহু আছে তার থেকেও বড় হয় কিনা। ধরো 2 আর 3 যোগ করলে হয় কত, 5। 5 কি 7 থেকে বড়? উত্তর হচ্ছে না। অর্থাৎ এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সেই তিনটা বিন্দু দিয়ে কখনো ত্রিভুজ গঠন করা যাবে না। তার মানে ত্রিভুজ গঠন করা যাবে কি যাবে না এই জিনিসটা আমরা কিভাবে বলতে পারি, যদি দুইটা সর্বনিম্ন ছোট দুইটা বাহুর যোগফল যদি বড় বাহু থেকেও বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিভুজ গঠন করা যাবে। আর ছোট দুইটা বাহুর যোগফল যদি বড় বাহু থেকে বড় বাহুর সমান বা তার থেকে ছোট হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের ত্রিভুজ গঠন করা যাবে না। ধরো সাপোজ এটা 2, এটা 3 এবং এটা 5 দেওয়া আছে, এখন কি যাবে? উত্তর হচ্ছে না, কারণ 2 আর 3 যোগ করলে হয় কত, 5, আর বড় বাহুর দৈর্ঘ্য কত বলতো, 5। অর্থাৎ এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। কিন্তু যদি ধরো সাপোজ এটা 4 দেওয়া হয়, 2, 3, 4 এরকম রেজাল্ট আসছে, এখন কি ত্রিভুজ গঠন করা যাবে? উত্তর হচ্ছে যে যাবে। সেটা কি 2 আর 3 যোগ করো, যোগ করলে দেখো তোমার 4-এর থেকেও বেশি আসে কিনা, বড় থেকেও বেশি আসে কিনা। অবশ্যই বড় থেকেও বেশি আসে, এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে। তো এইটুকুই হচ্ছে আমাদের 11.1 রিলেটেড কথা। আমি এইবার চলে যাব 11.2 ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা পদ্ধতি কিন্তু আমাদের আছে। একটা হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্যের সাহায্যে এবং ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আর একটা হচ্ছে সরাসরি তিনটা বিন্দুর সাহায্যে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো প্রথম যে আমাদের যে টাইপটা সেটা নিয়ে একটু কথা বলি। ধরো সাপোজ আমাদের একটি ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, ধরো এ, বি এবং সি। এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থেকে তুমি প্রথমে এ বি এর দৈর্ঘ্য বের করবা, বিসি এর বের করবা এবং ধরো এসি এর বের করবা। সেই ক্ষেত্রে তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য এ ধরো এটাকে ধরলে সাপোজ 3, এটা বি ধরো এটা 4 ধরলে এবং সি এটা ধরো 5 ধরলে। হ্যাঁ আমি যদিও সমকোণী ত্রিভুজের তিনটা বাহু নিতেই পারি। ধরো সাপোজ আমি এই জানার ক্ষেত্রে এরকম আর কি আমি নিলাম, ধরো যে আমরা বিষমবাহু ত্রিভুজ নিই, হ্যাঁ বিষমবাহু ত্রিভুজ নিই, দরকার নেই আমাদের সমকোণী। ধরো সাপোজ আমাদের এরকম একটা ত্রিভুজ আছে এ বি সি, এটা 3, এটা 4 আর ধরো এটা আমাদের হচ্ছে এটা ধরো আমাদের এটা 2, 4 আর ধরো আমাদের 5। ঠিক আছে, এরকম তিনটা বাহুর দৈর্ঘ্য তুমি পাইছো। এরপরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। এস হচ্ছে অর্ধ পরিসীমা, এর ক্ষেত্রে সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ভাগ 2। আমরা জানি পরিসীমা হচ্ছে 2s, আর 2s এর ভ্যালুটা হচ্ছে কি তিনটা বাহুর যোগফল। তাহলে অর্ধ পরিসীমা অর্থাৎ শুধু s কত হবে, a প্লাস বি প্লাস সি ভাগ 2। আমাদের এখানে প্রথম যে মানটা লাগবে সেটা হচ্ছে s এর ভ্যালুটা, হ্যাঁ s এর মানটা বের করতে হবে কিসের মাধ্যমে, বাহুগুলোর মাধ্যমে। দেখো আমরা তো a থেকে b এর দূরত্ব কিন্তু খুব সহজে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে কিন্তু খুব সহজে মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো, এর ক্ষেত্রে বের করতে পারবো, আবার এর ক্ষেত্রেও কিন্তু বের করতে পারবো। সবগুলো বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা s এর ভ্যালুটা পাবো। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ABC সমান আমরা বলতে পারি সূত্রটা হচ্ছে s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। অর্থাৎ অর্ধ পরিসীমার যে ভ্যালুটা পাবো আমরা সেইটা গুণ ওই অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুর বিয়োগফল, অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহুর বিয়োগফল এবং অর্ধ বাহু থেকে তৃতীয় বাহুর বিয়োগফল, এই সবগুলোকে গুণ করে তাকে বর্গমূল করলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এইটা হচ্ছে আমাদের একটা লং প্রসেস। হ্যাঁ আমরা এরপরে দ্বিতীয় যে নিয়মটা দেখবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে, সেটা কিন্তু অনেক ছোট এবং সহজ। এটা কেন লং প্রসেস, কারণ ধরো সাপোজ তোমার এবি এর দূরত্ব বের করতে হবে, বিসি এর দূরত্ব বের করতে হবে, এসি এর দূরত্ব বের করতে হবে, তারপরে এস এর ভ্যালু বের করতে হবে, তারপর সবগুলো মান ব্যবহার করে কিন্তু আমাদের এখানে এবিসি ত্রিভুজের যে ভ্যালুটা
সেটা কিন্তু বের করতে হবে ক্যালকুলেশন করে। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম। তো আশা করি নিয়মটা খুবই সহজ এবং এটা তোমরা সবাই বুঝতে পারছো। এবার দ্বিতীয় যে নিয়মটা, সেই নিয়মটা সম্পর্কে যদি বলি, সাপোজ এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তোমার x1 y1, হ্যাঁ, আমি ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের x2। দেখো আমি একটা কাজ করব, এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে তোমাদের আমি এটা বলেও দিব কেন করলাম আমি। ধরো আমাদের এটা দিলাম a বিন্দু, এটা দিলাম b বিন্দু, এটা দিলাম c বিন্দু, এবং a বিন্দুর স্থানাঙ্ক x1 y1, এটা হচ্ছে x2 y2, এবং এটা হচ্ছে আমাদের x3 y3। এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলতেছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি, ত্রিভুজ ABC সমান হাফ ইন্টু মডুলাস কেন দিলাম সেটাও বলতেছি আমি। প্রথমে যে কাজটা করবা, এই যে এই এর যে প্রথম উপাদান অর্থাৎ এক্স এর উপাদানটা সেটাকে লিখবা, তারপর বি এর প্রথম উপাদানটা লিখবা একটু ফাঁকা দিয়ে সেটা লিখবা, তারপর সি এর প্রথম ভ্যালুটা লিখবা সেটা দিয়ে ফাঁকা দিয়ে আবার এ এর প্রথম ভ্যালুটা লিখবা। তার মানে কি হলো, এই যে আমাদের x1 x2 x3 x1 পুরো একটা সাইকেল কিন্তু কমপ্লিট করবা। সিমিলারলি y এর ক্ষেত্রে y1 y2 y3, আবার লাস্ট ওয়ান কিন্তু y1 y2 y3 y1। তাহলে এই যে লেখার পরে এরপরে ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা হচ্ছে কি, দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই আড়াআড়ি, অনেকটা আড়াআড়ি গুণ। তার মানে তোমার এই x1 y2 x2 y3, আচ্ছা এই গুণ করার পরে মাঝখানের চিহ্নগুলো সবসময় প্লাস হবে। প্রথম ক্ষেত্রে এই আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে মাঝখানের চিহ্নগুলো প্লাস হবে, x3 y1। এগুলো যখন হয়ে যাবে তারপরে তুমি এরকম ভাবে গুণ করতে থাকবা, উল্টা দিকের থেকে কিন্তু আড়াআড়ি গুণ করবা। আর এই যখনই উল্টা দিকে নিবা তখন কিন্তু মাঝখানে মাইনাস চিহ্নগুলো দিবা। তার মানে মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1 দিয়ে পরম মান ক্লোজ করবা। এখানে তো আমরা সূত্র এখানে x1 x2 x3 দিয়ে লিখছি, আমাদের যখন অঙ্ক করতে যাব তখন কিন্তু অবশ্যই মান থাকবে, আর সেই মানগুলো বসিয়ে কিন্তু আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। এখন দেখো পরম মান বা মডুলাস চিহ্ন কেন ব্যবহার করা হলো, কারণ কিন্তু খুবই সহজ। কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কখনো কিন্তু ঋণাত্মক আসতে পারে না। তাহলে আমরা এই যে মানগুলো আছে, এই মানগুলো যদি কখনো গুণফল এর মানটা বা সবকিছু যোগ বিয়োগ করার পর মানটা হচ্ছে মাইনাস চলেও আসে, তাহলে এই মডুলাসের ভিতরে ধরো সাপোজ এই সবকিছু ক্যালকুলেশন করো মাইনাস ধরো 16 আসছে, তাহলে এই মডুলাস আমাদের কি করবে, এই মডুলাস থেকে আমরা যে কোনো নেগেটিভ বা পজিটিভ যে সংখ্যাই কিন্তু বাইরে আসে সেটা কিন্তু অলরেডি পজিটিভ হয়। তো 16 কে 2 দ্বারা ভাগ করলে কত 8, তখন 8 বর্গ একক কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে মডুলাসটা দেওয়া শুধুমাত্র এই জন্য যে যদি মাইনাস ভ্যালু কখনো ক্যালকুলেশন করার পরে আসে তাহলে সেটার জন্য বাইরে আসলে অটোমেটিক ভাবে প্লাস হয়, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এটা আমরা আশা করি বুঝতে পারছি। এবার কথা হচ্ছে যে আমি প্রথমে এখান থেকে এ কে সরিয়ে এখানে কেন নিয়ে আসলাম, এটার বেসিকটা বলি। এই যখন আমরা এই সূত্রটাকে সাজাবো বা সূত্রের মানগুলো বসাবো, কাকে ধরো আমরা x1 ধরবো, কাকে x2 ধরবো, কাকে x3 ধরবো, এটা কিন্তু একটা কনফিউশন থেকে যায়। তো এটার ক্ষেত্রে কোনো কনফিউশন হওয়ার বা কোনো কিছু করার কিন্তু দরকারই নাই। এটার একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে কি, তুমি যেই বিন্দুর স্থানাঙ্কটা প্রথমে নিবা সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি ঘুরবা, ঘোরার পরে যেই সাইকেলটা পাবা সেই সাইকেল অনুযায়ী মানটা বসাবা। অর্থাৎ ধরো সাপোজ আমি ধরো সাপোজ এখানে প্রথমে ধরো আমি সি এর মানটা বসাবো। প্রথমে সি এর মানটা নিব, তাহলে সি এর মানটা যে প্রথমে নেই, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দেখো, এই দিকে ঘড়ি কিন্তু বিপরীত দিকে ঘুরে, আমরা জানি ঘড়ি ঘুরে কিন্তু এইভাবে, ঘড়ি কাঁটার বিপরীত মানে কি এই দিকে। অর্থাৎ সি এর পরে আমরা এর ভ্যালু গুলো নিব, তারপরে বি এর ভ্যালু গুলো নিব, তারপরে আবার সি এর ভ্যালু গুলো নিব। দেখো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এইটার ভ্যালুটা পরে এটার ভ্যালু, তারপরে x2, আবার ঘুরে কিন্তু কত x3। এইভাবে দেখো y এর ক্ষেত্রে কি, প্রথমে আমাদের y3, তারপরে কত আমাদের y1, তারপরে আমাদের y2, লাস্ট ওয়ান কত আমাদের y3। আমরা সি এর থেকে শুরু করতে পারি, এ এর থেকেও শুরু করতে পারি, এবং বি এর থেকেও কিন্তু আমরা চাইলে শুরু করতে পারি। কিন্তু শুরু করলে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যে ভ্যালুগুলো আমরা নিতেছি আমরা সেই ভ্যালুগুলো যেটা থেকে শুরু করি না কেন, তারপরের যে ভ্যালুগুলো আসবে সেটা কিন্তু অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীত দিক থেকে আসবে, এসে সেটা কিন্তু পুরোটা সাইকেল তৈরি করবে। দেখো এখানে যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটাকে ব্যবহার করতে পারি, সিমিলারলি কিন্তু এই সূত্রটাকে আমরা চতুর্ভুজ কিংবা পঞ্চভুজ যে কোনো বহুভুজের ক্ষেত্রে কিন্তু
এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং এই সূত্রটা কিন্তু সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হোক না কেন, যে কোনো চতুর্ভুজ হোক না কেন, সকল ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা কিরকম হবে, যদি চতুর্ভুজ হইতো তাহলে কি হইতো, দেখো চতুর্ভুজ হইলেও কিন্তু নিয়মটা আমাদের একই রকম থাকবে। নিয়মটা কিন্তু আমাদের একই রকম থাকবে। সাপোজ আমাদের এ বি সি ডি, এটা ধরো আমাদের x1 y1, এটা ধরো আমাদের x2 y2, এটা ধরো আমাদের x3 y3, এটা ধরো আমাদের x4 y4। সেক্ষেত্রে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে কত, আমরা প্রথমে হাফ অবশ্যই প্রতি ক্ষেত্রেই থাকবে। আর আমরা যদি যে কোনো একটা থেকে শুরু করতে পারি, ধরো সাপোজ আমরা ডি থেকে শুরু করবো, তাহলে ডি থেকে শুরু করলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে আবার ডি এর কাছে চলে আসতে হবে। এই হচ্ছে নিয়ম, এইটাই হচ্ছে নিয়ম, ঘড়ি কাঁটার বিপরীত দিকে আসতে হবে। আমরা প্রথমে আমরা ধরো সাপোজ x4, তারপরে আমাদের x1, তারপরে আমাদের x2, তারপরে আবার x3, লাস্ট ওয়ান আমাদের x4। y এর ক্ষেত্রে কি y4 y1 y2 y3, লাস্ট ওয়ান আবার y4। এইভাবে নিতে হবে। আবার আগের মতোই কি, যখন আমরা এইগুলো গুণ করব, আমরা এই বরাবর, হ্যাঁ এই বরাবর গুণ করে সব গুণফলগুলোর মাঝখানে প্লাস চিহ্ন দিব। আর যখন আমরা এই বরাবর গুণগুলো করব, তখন সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে সবার আগে মাইনাস চিহ্নগুলো দিব। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা যখন এই রিলেটেড ম্যাথ করব আমাদের পরবর্তী ক্লাসটাতে, তখন কিন্তু এই ক্যালকুলেশন গুলো কিভাবে হবে আরো কিন্তু চমৎকার ভাবে তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আমরা চলে যাই নেক্সট টপিকে। নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের আমি বলছিলাম যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে একটি ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা, এইটা আমরা চেক করার মতো তিনটা পদ্ধতি কিন্তু আমরা জানি। প্রথম পদ্ধতিটা কিন্তু অলরেডি আলোচনা করছি, যে তিনটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে যে কোনো দুইটা বাহুর যোগফল, অর্থাৎ ছোট দুইটা বাহুর যোগফল বড় থেকেও বড় হইতে হবে, যদি না হয় ত্রিভুজ গঠন করা যাবে না। এবার দ্বিতীয় যে আমাদের শর্ত, মানে এইভাবেও আমরা করতে পারি, সেটা হচ্ছে কি, ধরো সাপোজ আমাদের এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং এই ক্ষেত্রে আমি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। ক্ষেত্রফল নির্ণয় করার পরে দেখলাম অ্যান্সারটা আসছে 0। অ্যান্সার কত আসছে বলতো, 0। কখনো তিনটা বিন্দুর স্থানাঙ্ককে ব্যবহার করে যদি ক্ষেত্রফল 0 আসে, তাহলে বুঝবা যে ওইটা আসলে কোনো ত্রিভুজই ছিল না। অর্থাৎ এ বি সি যে তিনটা শীর্ষবিন্দু আছে, এগুলি দিয়ে কখনো ত্রিভুজ গঠন করা যায় না, হয়তো এটি একটি সরলরেখা, এই সরলরেখার উপরে তিনটে বিন্দু। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কখনো যদি সে ত্রিভুজ হয়, কখনো কিন্তু তার মান 0 আসতে পারে না। যদি তিনটা বিন্দুর স্থানাঙ্ক তুমি ওই যে ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রগুলো আছে সেগুলোকে ব্যবহার করার পরে যদি 0 আসতে দেখো, তাহলে বুঝবা অবশ্যই যে এইটার ক্ষেত্রে কোনো ধরনের ত্রিভুজ গঠন হয়নি। তাহলে আমরা 2 নম্বর শর্ত যেটা, বা 2 নম্বর পদ্ধতি যেটা, যেটার মাধ্যমে ত্রিভুজ গঠন করা যাবে কিনা চেক করব, সেটা হচ্ছে যদি কখনো ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসে, তাহলে বুঝতে হবে যেই তিনটা বিন্দুর জন্য ক্ষেত্রফল 0 আসে, সেই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। আশা করি আমরা এটা কিন্তু বুঝে নিতে পারছি। তো চলো আমরা এবার আসি ঢাল। তো এইটুকুর মাধ্যমে আমাদের 11.2 কিন্তু আমাদের কনসেপ্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু ক্লোজ হয়ে গেল। এবার আমরা চলে আসবো 11.3 ঢাল নির্ণয়ের ক্ষেত্রে। তো ঢালের ক্ষেত্রে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, ধরো সাপোজ এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, আর আমাদের হচ্ছে ধরো বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। সেক্ষেত্রে ঢাল নির্ণয়ের সূত্র m tan থিটা সমান আমরা জানি এই y2 y1 ভাগ x2 x1। দেখো এই সূত্রগুলো ঠিক কিভাবে আসছে সেগুলো কিন্তু প্রত্যেকটি সূত্রে কিন্তু আমাদের ব্যাখ্যা আছে। সো যেহেতু আমি এটা একটা রিভিশন ক্লাস মতো নিচ্ছি, সো এখানে আমি ডিটেলসে যাব না যে ঢালে এই সূত্রটা কিভাবে আসছে। জাস্ট আমি তোমাদের এতটুকু মনে বলবো আর কি, যে তোমরা এই সূত্রগুলো খুব ভালো করে আগে মুখস্থ করো, আয়ত্ত করো, তাহলে কিন্তু এই সূত্রগুলোকে ব্যবহার করে কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা, এই যে tan থিটাকে ঢাল বলতেছি, আবার ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করতেছি, তো এই tan থিটাই বা কি, m ই বা কি। তো আমরা ঢাল সম্পর্কে, ঢালের সংজ্ঞাটাকে একটু বুঝে নিতে পারি, এটা কিন্তু আমাদের জন্য জরুরি। সেটা হচ্ছে কি, মনে করো সাপোজ এটা x অক্ষ আর এটা y অক্ষ। আমরা ধরো এই অধ্যায়টা কিন্তু পুরোটাই সরলরেখার উপরে অধ্যায়, এটা সরলরেখা, আমাদের ab সরলরেখা। এই ab সরলরেখাটা কিন্তু অবশ্যই x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, এটা কিন্তু ঘড়ি কাঁটার কোণ দিকে, বলতো ঘড়ি কাঁটার বিপরীত দিকে x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে। যে কোণটা উৎপন্ন করছে তার যে ট্যানের মানটা, এই কোণের ট্যানের মানকে ঢাল বলতেছে আমাদের। ক্লিয়ার? তাহলে ঢাল কি, ঢাল হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটি সরলরেখা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের ভ্যালুটাকে বলতেছি আমরা ঢাল। ধরো সাপোজ
এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেক্ষেত্রে ঢাল হবে কত, tan 30 ডিগ্রি, অর্থাৎ 1/√3। তার মানে এই সরলরেখার ঢাল হচ্ছে কত, 1/√3। তাহলে আরেকটি সরলরেখা ধরো সাপোজ, আরেকটা সরলরেখা ধরো সাপোজ এরকম আছে আমাদের, ধরো আমাদের আরেকটা সরলরেখা ধরো এরকম আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে ধরো সাপোজ এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, মানে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের ঘড়ি কাঁটার বিপরীত দিকে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, অর্থাৎ এর ঢাল হবে tan 60 ডিগ্রি, অর্থাৎ √3। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি ঢাল জিনিসটা কি। ঢাল হচ্ছে কোনো একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণের tan এর ভ্যালুটাকে ঢাল বলতেছি আমরা। তো tan এর ক্ষেত্রে আমরা জানি যে এই tan থিটা, এই ঢালটাকে কিন্তু আমরা সংক্ষেপে m দ্বারা প্রকাশ করতে পারি। আমরা জানি আমাদের বিভিন্ন রকম সমীকরণ যখন করব, সব সমীকরণে কিন্তু tan থিটা বারবার লেখাটা কিন্তু আমাদের জন্য অসুবিধাজনক। এর জন্যই কিন্তু আমরা এই tan থিটাকে একটি ছোট্ট একটা অক্ষরের সাহায্যে প্রকাশ করি, m দ্বারা প্রকাশ করি। তো এটা সূত্রটা কি, y2 - y1 x2 - x1। এই দুইটা বাহুর, দেখো সাপোজ এই দুইটা বিন্দুর ক্ষেত্রে y2 - y1 এর যে মান এবং x2 - x1 এর যে মান, এটাকে এটাতে ভাগ করলে যে মানটা আসবে সেটাই কিন্তু আমাদের ঢাল বলতে পারে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি ঢাল জিনিসটা কি। তো এখন দেখো, এবার ঢালের আমরা প্রকৃতি সম্পর্কে জানবো। ঢালের সূত্রটা কি সবাই আমরা লিখে নিব, এটা আমরা অবশ্যই মনে রাখতে হবে আমাদের। এখন আমরা ঢালের প্রকৃতিটা কি, ঢাল কিন্তু আমাদের দেখো দুই প্রকার হইতে পারে। দুই প্রকার বলতে ধনাত্মক হইতে পারে, আবার ঋণাত্মক কিন্তু হইতে পারে। তো এই ধনাত্মক হইলে সেটা কিরকম এবং ঋণাত্মক হলে সেটা কিরকম, সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি যে, দেখো একটা জিনিস খেয়াল করো, ধরো এটা একটা সরলরেখা, এই সরলরেখাটার ঢাল ঘড়ি কাঁটার, এই দেখো ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে কি আমাদের, আমরা জানি তার tan এর ভ্যালুটাকে ঢাল। তাহলে এই যে tan এর মানটা, এই যে এই সরলরেখার ঢালটা কিন্তু আমাদের পজিটিভ। আচ্ছা, কিভাবে বললাম এটা পজিটিভ? আবার ধরো সাপোজ আমি এখানে একটা কথা বললাম, এই যে সরলরেখাটা ধরো সাপোজ আমাদের PQ একটা সরলরেখা, এই PQ সরলরেখাটার ঢাল হচ্ছে নেগেটিভ। তাহলে আমি কিভাবে বুঝলাম এটা হচ্ছে নেগেটিভ? এটা বোঝার কিন্তু একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, কখনো যদি দেখো যে তোমার কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 180 ডিগ্রি থেকে কম কোণ উৎপন্ন করে, তাহলে বুঝবা এটা ঢাল হচ্ছে আমাদের কি, পজিটিভ। 180 থেকে কম কোণ উৎপন্ন করলে পজিটিভ, সরি 90 ডিগ্রি থেকে কম কোণ উৎপন্ন করলে কিন্তু সেটা পজিটিভ, এবং 90 ডিগ্রি থেকে কিন্তু বেশি কোণ উৎপন্ন করলেই কিন্তু নেগেটিভ। কারণ আমরা জানি যে tan এর ভ্যালুটা এই যে চতুর্ভাগ, এটাতে প্লাস, এটাতে মাইনাস, এটাতে কিন্তু আমাদের প্লাস এবং এটাতে কিন্তু মাইনাস। অল স্টুডেন্ট টেক কেয়ার, এই যে ছন্দটা আছে আমাদের ত্রিকোণমিতি থেকে, আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সব প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক প্লাস, তৃতীয় চতুর্ভাগে tan আর cot প্লাস, এবং চতুর্থ চতুর্ভাগে কিন্তু আমাদের যে tan এর ভ্যালুটা সেটা কিন্তু আমাদের মাইনাস, আর cos আর sec কিন্তু এখানে প্লাস। সো সেক্ষেত্রে আমাদের দেখো, যখনই তোমার এই কোণের মানটা 90 থেকে বেশি হবে, তাহলে সেই কোণটা কিন্তু বা সেই সরলরেখাটা কিন্তু, সেই কোণটা কিন্তু অবশ্যই কোন চতুর্ভাগে যাবে, দ্বিতীয় চতুর্ভাগে। অর্থাৎ tan এর ভ্যালুটা যখনই তোমার ধরো সাপোজ 120 ডিগ্রি আসবে, তখন কিন্তু এর ভ্যালুটা কিন্তু অটোমেটিক ভাবে কি, মাইনাস চলে আসবে। তার ঢালের মান কি, মাইনাস। ঢাল দিয়ে কি বোঝায়? ঢাল দিয়ে বোঝায় যে কোন একটা জিনিসের উন্নতি বা অবনতি। ধরো সাপোজ এই দিক থেকে ধরো সময়, আর এদিকে তার উন্নতির স্কেলটা ধরা হচ্ছে এই y অক্ষ বরাবর, যত সময় যাচ্ছে তার উন্নতি কিন্তু তত বাড়তেছে। কিন্তু এখানে দেখো সে অনেক ভালো পর্যায়ে ছিল, যত সময় যায় তার কিন্তু অবনতি হচ্ছে, আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তাহলে আমাদের ঢাল দিয়ে আমরা বুঝতে পারি ঢাল হচ্ছে উন্নতি বা অবনতি, এই জিনিসটা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারে। যখন ঢালের মান ঋণাত্মক, আমরা বুঝবো যে মান আস্তে আস্তে কমতেছে, আবার ঢালের মান যখন ধনাত্মক, তখন বুঝবো মান আস্তে আস্তে কি, বাড়তেছে বা তার উন্নতি হচ্ছে। তো সাপোজ আমাদের একটা এক্সাম্পল, একটা গাড়ি যখন আমরা চালাই, মোটরসাইকেল, আমাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে তার বেগ কিন্তু অনেক কম থাকে। যখন কিছু সময় যায়, এর বেগ যখন বৃদ্ধি করা হয়, তার মানে কিন্তু তার বেগ বাড়ে, তখন কিন্তু তার ধনাত্মক ত্বরণ হয়। আর তখন আমরা বলতে পারি এই যে বেগ এবং সময়ের যে লেখচিত্রটা, এটা হচ্ছে কি, এই যে ঢালটা হবে সেটা কিন্তু পজিটিভ হবে। আর যখন আমাদের হঠাৎ করে ব্রেক করা দরকার হয়, ব্রেক করি, তখন কিন্তু অনেক বেশি বেগ থেকে কিন্তু বেগটা আস্তে আস্তে কমে, তখন কিন্তু আমরা এটাকে মন্দন বলি বা ঋণাত্মক ত্বরণ বলি। আর সেক্ষেত্রে যদি বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা দেখবো যে এই ক্ষেত্রে আমাদের ঢালটা কিন্তু নেগেটিভ আসছে, তার মানে এখানে কিন্তু বেগটা কমে যাওয়ার কথাটা ভাবতেছি আমরা। তার মানে ঢাল দিয়ে আমরা কিন্তু কোনো একটা জিনিসের উন্নতি বা অবনতি, এই জিনিসটা কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারি। এবার ঢাল নিয়ে কিন্তু আমি যত কথা বলবো ততই মনে কম। হ্যাঁ, ঢাল নিয়ে আমি আরো একটু বিস্তারিত কথা বলতে চাই। হ্যাঁ, সেটা ক্ষেত্রে কি, সেটা হচ্ছে আমাদের যদি কখনো দেখো যে ঢালের মানটা
1 হয়েছে, হ্যাঁ ঢালের মানটা কত 1 হয়েছে, সেক্ষেত্রে কি বুঝবা, আমরা জানি tan থিটার ভ্যালুটা কখন 1 হয়, হ্যাঁ tan 45 ডিগ্রি মানের জন্য কিন্তু আমাদের ভ্যালুটা কত আসে 1 আসে। তার মানে কোন একটি সরলরেখা যদি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বুঝবা এই সরলরেখার ঢাল হচ্ছে কত বলতো 1। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এবার যদি দেখো tan 60 ডিগ্রি, সাপোজ tan 60 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু √3, মানে এই মানটা কিন্তু অবশ্যই একের থেকে বড়, এই মানটা কিন্তু একের থেকে বড়। তারপরে 60 ডিগ্রি কোণটাও কিন্তু আমাদের এই 45 থেকে বড়। তার মানে আমরা যদি মানে একটা কমন কথা যদি এখানে অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কি, যদি সরলরেখাটা মানে ঢালের মানটা একের থেকে বড় হয়, ঢালের মানটা একের থেকে বড় হয়, তাহলে তার সরলরেখাটা কিন্তু অবশ্যই 45 ডিগ্রি থেকে বেশি কোণে কিন্তু আমরা দেখতে পাবো। আবার যদি ধরো সাপোজ tan 3 ডিগ্রি নেই, এটা মান হচ্ছে 1/√3, যেটা কিন্তু অবশ্যই 1 থেকে ছোট, এটা কিন্তু 1 থেকে ছোট। তার মানে সেক্ষেত্রে ঢালটা হবে কিন্তু সরলরেখা দেখতে কেমন হবে বলতো, এরকম হবে। তার মানে এদের যে x অক্ষের সাথে যে কোণটা করছে, সেই কোণটা কিন্তু অবশ্যই 45 ডিগ্রি থেকে কম। কারণ 45 ডিগ্রি থেকে কম হলে ঢালের মান একের থেকে কম, 45 হলে ঢালের মান 1, আর 45 থেকে বেশি হলে ঢালের মান কিন্তু আমাদের কত 1 থেকে বেশি হবে। আশা করি আমরা বুঝতে পারছি। এইবার ধরো সাপোজ কোন একটা সরলরেখার ঢালের মান যখনই আমরা বললাম কি, যখন দেখবো যে একের থেকে বেশি, তার মানে 45 ডিগ্রি থেকে কোণ বেশি হবে, একের থেকে কম মানে 45 ডিগ্রি থেকে কম। আমি যে কথাগুলো বলতেছি না, এই কথাগুলো যখন আমরা সমীকরণ করবো না, সমীকরণ থেকে আমরা কোন একটা সরলরেখার সমীকরণ থেকে তার চিত্রটা কেমন হবে সেটা নির্ণয় করবো না, তখন এই কথাগুলো কিন্তু অনেক অনেক বেশি কাজে লাগবে। এবং এগুলো দেখবো, এগুলোর সাহায্যে কিন্তু আমরা সরলরেখার চিত্রগুলো খুব সহজে কিন্তু যে কোনো সরলরেখার চিত্র কিন্তু তুমি আঁকতে পারবা, এটা কিন্তু আমি বলতে পারি। তো দেখো আমরা এইবার ঢালের কথা, ঋণাত্মকের কথায় আসে। ঢালের ঋণাত্মকের কথা কি দেখো, সিমিলার ভাবে যদি দেখো ঢালটা এরকম, অর্থাৎ তুমি যদি চিন্তা করতে পারো দ্বিতীয় কক্ষপথে, হ্যাঁ দ্বিতীয় অক্ষে এই 2 নম্বর ঘরে এই কোণটা দেখো 45, এই কোণটা 45, মানে এই যে ঢালটা না, এই ঢালটা কত হবে -1। ঠিক আছে, ঠিক মাঝখান দিয়ে গেলে এটা ঢালটা কত হবে -1 হবে, -1। এবার ধরো সাপোজ তোমার এই যে এই সরলরেখাটার ঢাল যদি হিসাব করো, দেখবে এটা -2 আসতেছে। আবার ধরো সাপোজ এই সরলরেখাটার ঢালটা হিসাব করো, দেখো এটা মাইনাস ধরো 1.1/3। তার মানে তুমি যদি এই চিহ্নটাকে বাদ দাও, মাইনাস কথাটাকে বাদ দাও, তাহলে বুঝবা যে এইখান থেকে যে হিসাব করো কোণের মানটা, ভালো করে বুঝো, যদিও এটা হিসাব করার উচিত না, তবে আমরা যদি হিসাব করি যে এইখান থেকে কোণটা যদি 45 চিন্তা করি, তাহলে 45 হলে 1, 45 থেকে বেশি হলে কি, সেটা কিন্তু মানটা কিন্তু সে ঢালের মানটা কিন্তু 1 থেকে বেশি, আর 45 থেকে কম মানে সে ঢালের মানটা কিন্তু 1 থেকে কম। এটা কিন্তু মাইনাসের ক্ষেত্রেও সত্য, আবার কি প্লাসের ক্ষেত্রেও দেখলাম আমরা সত্য। সো স্যার যাই হোক, আমাদের এইটুকু আমাদের এখানে শেষ করি। এরপরে আমরা আসি যে দুটি সরলরেখা বা দুটি সরলরেখা না, তিনটি সরলরেখা একই রেখার উপর অবস্থিত হওয়ার শর্ত কি, বা তিনটি সরলরেখা সমরেখা হওয়ার শর্ত কি। ব্যাপারটা হচ্ছে কি দেখো, মনে করো সাপোজ আমাদের এটা একটা সরলরেখা আছে, এটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এ বি সি এই তিনটা বিন্দুই কিন্তু একটি সরলরেখা, অর্থাৎ ধরো সাপোজ পি কিউ একটা সরলরেখা, এই পি কিউ সরলরেখার উপরে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি এ বি সি এই তিনটা বিন্দু সমরেখ মানে একই সরলরেখার উপর অবস্থিত। এবং এইটা কিভাবে নির্ণয় করতে পারি ঢালের সাহায্যে, সেটা হচ্ছে কি, তুমি যদি সমরেখ যদি হয়, তিনটা বিন্দু সমরেখ যদি হয়, তাহলে এই এবি রেখার যে ঢাল এবং এই বিসি রেখার ঢাল, এগুলো কিন্তু সমান হবে, তাহলে আমরা বলতে পারি এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল বা এসি রেখার ঢাল, এই প্রত্যেকটা ঢালই কিন্তু কি আসবে, সমান আসবে। তাহলে বলতে পারবো কি এরা সমরেখ। তাহলে তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত হচ্ছে যে এবি, বিসি এবং এসি এদের ঢালগুলো সমান। এর উল্টা কথাটা যদি বলি আমরা, সেটা হচ্ছে কি, যদি ঢালদ্বয় সমান হয় তাহলে বিন্দু তিনটি আমরা বলতে পারি সমরেখ। এই ব্যাপারগুলো কিন্তু যখন আমরা এক্সাম্পল দেখবো আমাদের সৃজনশীলে, তখন কিন্তু এই জিনিসগুলো এক্সাম্পলের সাহায্যে কিন্তু আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখন জাস্ট সূত্রগুলো এবং কনসেপ্ট গুলোকে জাস্ট দেখে রাখো, এগুলো লিখে রাখো, হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখো। আমরা পরবর্তী যে লেকচারটা করবো সেটাতে কিন্তু অবশ্যই দেখবো যে এই সবগুলো কনসেপ্ট কিন্তু কাজে লাগতেছে। তো আশা করি বুঝতে পারছি আমরা যে সমরেখ হওয়ার শর্তটা কি। আচ্ছা, এটা বুঝলাম আমরা। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের ঢাল কখন সমান হতে পারে। তো সাপোজ পি কিউ একটা সরলরেখা, এবি একটা সরলরেখা, এই এবি সরলরেখা আর পি কিউ সরলরেখা, এই দুটা সরলরেখার ঢাল কিন্তু সমান হতে পারে।
তার মানে দুইটা এই পিকিউ রেখার ঢাল এবং এবি রেখার ঢাল যদি সমান হয়, হ্যাঁ, তাহলে বুঝতে হবে এরা কিন্তু কি সমান্তরালে আছে, এরা কিন্তু সমান দূরত্ব বজায় রেখে সমান্তরালে আছে। তাহলে দুইটি সরলরেখা সমান্তরাল হলে, দুটি সরলরেখা সমান্তরাল হলে এদের ঢাল কিন্তু কি হবে, সমান হবে। কথা কি বুঝতে পারছি? আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে দুটি সরলরেখার ঢাল সমান মানে হচ্ছে এই দুটি সরলরেখা অবশ্যই কিন্তু সমান্তরাল, অবশ্যই সমান্তরাল। আচ্ছা, এই যে এইটুকুর মাধ্যমে আমরা কিন্তু 11.1 থেকে শুরু করে 11.3 পর্যন্ত কভার করে দিলাম। এইটুকু কিন্তু অলরেডি আমাদের কভার হয়ে গেছে। এবার আসবো হচ্ছে আমরা 11.4, যেই কনসেপ্টটা কিন্তু আমাদের সবার বুঝতে হবে। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের মূল বইয়ের এই যে এই অধ্যায়টার কনসেপ্ট গুলোকে যেভাবেই দেওয়া থাকুক, এগুলো কিন্তু সূত্রগুলো কিন্তু তত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া নেই। সো আমি এখানে কিন্তু চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ের যে সূত্রগুলো আছে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে এবং প্রতিটা জিনিস ভেঙে ভেঙে বোঝানো। তোমরা অবশ্যই কিন্তু এই সূত্রগুলোকে নোট করে রাখবা, কারণ এই সূত্রগুলো এইভাবে যদি তুমি নোট করো, এইভাবে যদি শেখো, তাহলে সৃজনশীলে কিন্তু তুমি কখনোই আটকাবা না এবং কনসেপ্টে কিন্তু কোনো ঘাটতিতে পড়বা না। দেখো 11.4টা নিয়ে কথা বলবো। প্রথমে আসি আমরা অক্ষের সমীকরণ। আচ্ছা, অক্ষের সমীকরণ বলতে কি বোঝায় আমি সেটা একটু বোঝানোর চেষ্টা করবো। প্রথমে দেখো, আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন ধরো সাপোজ তোমাকে যদি বলা হয় এক্স অক্ষের উপরে একটা বিন্দু ধরো এ বিন্দুর স্থানাঙ্কটা কত হইতে পারে, হ্যাঁ, বি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, সাপোজ এখানে ডি বিন্দু দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে। তবে একটা জিনিস কিন্তু শিওর, ধরো সাপোজ তুমি এখানে পৌঁছানোর জন্য এক ঘর দুই ঘর গেছো, তার মানে এক্স এর মান 2, কিন্তু ওয়াই এর মান কিন্তু দেখো উপরেও যাও নাই নিচেও যায় না, ওয়াই এর মান কিন্তু 0। ধরো সাপোজ এখানে 3 4, এখানে বি এর জন্য কিন্তু 4 ঘর গেছো এক্স এর দিকে, কিন্তু ওয়াই এর দিকে উপরে যাও নাই নিচের দিকে যাও নাই, তারপরে 0। সি এর ক্ষেত্রে ধরো 5 6 ঘর গেছো কিন্তু উপরে যাও না নিচে যাও না, সেটা ক্ষেত্রে কত 0। এটা ধরো -1 -2 -3, হলো -3, কিন্তু ওয়াই এর জন্য কত এটা বলতো 0। তারপরে এক্স অক্ষের দিকে তাকাইলে এক্স অক্ষের উপরস্থ প্রতিটি বিন্দুর দিকে যদি আমরা একটা খেয়াল করি, এক্স এর ভ্যালু কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, প্রতি ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট একটা ভ্যালু কিন্তু ফিক্সড, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। সেটা কত বলতো 0 0 0 0। তার মানে এক্স অক্ষের উপরে সকল বিন্দুর স্থানাঙ্ক যদি খেয়াল করি তাহলে দেখবো ওয়াই এর ভ্যালুটা কত 0। তার মানে কখনো যদি দেখি একটা সমীকরণ, যেই সমীকরণটা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা 0, এটাকে বলবো আমরা এক্স অক্ষের সমীকরণ। তার মানে আমরা বলতে পারি এক্স অক্ষের সমীকরণ। তোমরা বলবা যে যে এইটা আবার কেমন সমীকরণ? অবশ্যই সমীকরণ, এটা কিন্তু আমরা কথা বলবো আমাদের সৃজনশীল অংশে। তাহলে এক্স অক্ষের সমীকরণটা হচ্ছে y = 0। মানে এক্স অক্ষের সমীকরণে y এর মান অলওয়েজ, সর্বদা কিন্তু কত আসবে বলতো 0 আসবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এইবার তাহলে y অক্ষের সমীকরণটা কি হবে? y অক্ষের সমীকরণ অবশ্যই বুঝতে পারতেছো, তুমি এই বিন্দুর এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক নাও। দেখো x এর ভ্যালু কিন্তু এখানে 0, কিন্তু y এর দেখো যাবো সাপোজ ধরো 1, 2 দুই ঘর গেছো। এইখানে যদি খেয়াল করো, এখানে ধরো 5, 0, এখানে যে আসো দেখো -4, 0, এখানে যে আসো ধরো -7, 0। মানে একটা জিনিস ফিক্সড যে x এর ভ্যালু, সরি এখানে হচ্ছে আমাদের, আমি একটু ভুল করছি, এটা 0, ধরো 5, এটা হচ্ছে ধরো সাপোজ সরি এটা হচ্ছে 0, -4, এটা ধরো আমাদের 0, 0, -7। তবে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যেটা y এর ভ্যালু কিন্তু যত উপরে যাবে y এর ভ্যালু তত বাড়বে, যত নিচে আসবে y এর ভ্যালু তত কমবে। কিন্তু তুমি এদিকেও যাও নাই এদিকেও যাও নাই, এর কারণে x এর ভ্যালু কিন্তু সবসময় কত বলতো 0। কারণ y অক্ষের উপরে উপরস্থ প্রত্যেকটি বিন্দুর স্থানাঙ্কে x এর ভ্যালু 0। তার মানে কখনো যদি দেখি x = 0, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে y অক্ষের সমীকরণ। তাহলে আমি যদি একটু ভালোভাবে বলে দিই, তাহলে সেটা হচ্ছে কি x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0 এবং y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। আশা করি আমরা এটা বুঝতে পারছি যে x অক্ষের সমীকরণের সূত্রটা কি এবং y অক্ষের সমীকরণের সূত্রটা কি। x অক্ষের সমীকরণ y এর মান 0, y অক্ষের সমীকরণ x এর মানটা 0। তাহলে এবার আসি আমরা x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। x অক্ষ এবং y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা x অক্ষ y অক্ষ সমান্তরাল সরলরেখা বলতে ধরো সাপোজ একটা সরলরেখা, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, ধরো AB একটা সরলরেখা, এই সরলরেখাটা x অক্ষের সমান্তরাল। সমান্তরাল মানে কি সমান দূরত্ব বজায় রেখে কিন্তু চলতে থাকবে। এটার ক্ষেত্রে যে আমরা বের করি, একটা জিনিস খেয়াল করো, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা প্রথমে বের করতে চাই। ধরো সাপোজ এখানে এক ঘর দুই ঘর, এটা হচ্ছে উপরের দিকে দুই ঘর গেছে কিন্তু x এর মান এখানে 0, y এর দিকে
2 ঘর গেছে, ঠিক আছে। x এর মান 0 আর উপরে 2 ঘর গেছে। এবার ধরো সাপোজ আমি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, ধরো 1 2 3 ঘর গেছে আর উপরে গেছে কত 2 ঘর, 3,2। আমি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই 1 2 3 4 5 ধরো 6 ঘর গেছে আর উপরে গেছে কত ঘর 1 ঘর 2 ঘর, 6,2। এবার আমি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, ধরো এটা -1 আর উপরে দিয়ে গেছে কত 1 2 অর্থাৎ -1, তাহলে এই যে সরলরেখার উপরস্থ কিছু বিন্দুগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আমরা এইটার ক্ষেত্রে -1,2 0,2 3,2 6,2 একটা মান কিন্তু ফিক্সড, সেটা হচ্ছে কি 2। x এর ভ্যালু তোমার এদিকে যত যাবা x এর ভ্যালু তত বাড়বে, এদিকে যত আসবে x এর ভ্যালু তত কমবে, বাট উপরে সবসময় জন্য তুমি কত ঘর গেছো বলতো 2 ঘর গেছো, মানে y এর মান ফিক্সড। তার মানে x অক্ষের সমান্তরাল সরলরেখায় y এর মান কিন্তু সবসময় ফিক্সড থাকবে। তাহলে আমরা বলতে পারি x অক্ষের, এগুলো লিখে নিবা, হ্যাঁ অবশ্যই লিখে নিবা, সমান্তরাল সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ সেটা হচ্ছে কি y এর মান ফিক্সড, অর্থাৎ y এর মানটা যে কোনো ধ্রুবক সংখ্যা, অর্থাৎ মানে ফিক্সড সংখ্যা ধরে নিলাম আমরা a। তারপর দেখতে কেমন হবে, ধরো সাপোজ আমাকে বললো y 3 এই সরলরেখার সমীকরণটা আঁকো, মানে এই সরলরেখাটা আঁকো, এটা একটা সরলরেখার সমীকরণ y 3, এই সমীকরণটা এই y 3 এই সমীকরণটা দেখে তুমি একটি সরলরেখা অঙ্কন করো। তাহলে সরলরেখাটা কেমন হবে জানো, y এর মান 3 মানে এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর যাবা এবং এই বরাবর একটা সরলরেখা দিবা, এইটাই হচ্ছে কি y 3 এই সরলরেখার সমীকরণ। আশা করি আমরা খুব সহজেই বুঝতে পারছি। এরপর দেখো সাপোজ বলা ছিল যে y -2 এই সরলরেখার সমীকরণটা বের করো। তাহলে তুমি কি করবা, এই মূল বিন্দু থেকে 1 ঘর 2 ঘর নিচে যাবা, মাইনাস দিকে যাবা এবং সেই বরাবর একটা সরলরেখা অঙ্কন করে দিবা, এটাই হচ্ছে কত y -2, যেটা কিন্তু এটাও কিন্তু x অক্ষের সরলরেখা সমান্তরাল সরলরেখা এবং এটাও কিন্তু x অক্ষেরই সমান্তরাল সরলরেখা। আশা করি তোমরা খুব সহজে কিন্তু বুঝে গেছো যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এবার আসি আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, এটা আমাদের x, এটা হচ্ছে আমাদের y। তো দেখো এটা মূল বিন্দু ও, এটা ধরো আমাদের এটা y অক্ষের সমান্তরাল সরলরেখা। তুমি যদি এটা খেয়াল করো, ধরো সাপোজ এটা 1 2 3 এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। তুমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও তাহলে 1 2 3 3,1 3,1 এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে 1 2 3 1 2 3,2 এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও 1 2 3 -1 3,-1 এই বিন্দু করলে 3,-2। খুব সহজে একটু যদি খেয়াল করি, হ্যাঁ যে y অক্ষের সমান্তরাল সরলরেখা থেকে খেয়াল করি, প্রতি ক্ষেত্রে কিন্তু দেখো x এর ভ্যালুটা কিন্তু ফিক্সড। তুমি যত উপরের দিকে বিন্দু নিবা y এর ভ্যালু তত বেশি হবে, যত নিচের দিকে বিন্দু চিন্তা করবা y এর মান তত কমবে। কিন্তু একটা জিনিস কিন্তু ফিক্সড, সেটা হচ্ছে কি আমাদের x এর ভ্যালুটা। তার মানে আমরা বলতে পারি যে y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, সেখানে x এর ভ্যালুটা ফিক্সড, সেখানে x কত p। এখন x b বলতে কি বোঝাচ্ছে, ধরো সাপোজ x এর মান সাপোজ দেওয়া আছে -1, এইটা দিয়ে বোঝাবে কি, এইটার বলতেছে x -1 এই সরলরেখাটার একটা সমীকরণ দেওয়া আছে, এই সরলরেখাটা ছবি অঙ্কন করো। চিত্রটা কেমন হবে, আমাদের x অক্ষ এটা y অক্ষ, x এর মান -1 তাহলে আমরা জানি x প্লাস এদিকে মাইনাস এদিকে, তাহলে কত হয় -1 তাহলে মাইনাস। তো এই বরাবর একটা সমান্তরাল সরলরেখা এঁকে দাও, এটাই হচ্ছে কি আমাদের x -1। দেখো এটা কিন্তু আমাদের y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে x 5 দেওয়া আছে, তুমি কি করবা, এইখান থেকে 5 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এই যে আমাদের সমীকরণ x কত। তার মানে আমরা বলতে পারি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণে y এর মান ধ্রুবক, মানে y a বলতে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে বা আমাদের হচ্ছে ভগ্নাংশ সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যা। আর যদি আমাদের y অক্ষের সমীকরণ চিন্তা করি তাহলে x এর মান যে কোনো সংখ্যা, সেক্ষেত্রে -1 +1 বা মাইনাস যে কোনো সংখ্যা প্লাস যে কোনো সংখ্যা বা আমাদের ভগ্নাংশ সংখ্যাগুলো কিন্তু হতে পারে। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি সবাই যে কোন অক্ষের সমীকরণ কিভাবে বের করব এবং কোন অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কিভাবে বের করব। এবার আসি আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কোন সাপোজ এই একটা সরলরেখা, হ্যাঁ আমাদের এই একটা সরলরেখা, এই তিনটা সরলরেখার ভিতরে কিন্তু এই সরলরেখাটা কিন্তু মূল বিন্দু দিয়ে গেছে। তো এই মূল বিন্দুতে যায় এমন সরলরেখার সমীকরণটা কেমন হবে, যদি তার ঢাল হয় m, সেক্ষেত্রে
মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা হচ্ছে কি দেখো y mx। এখন আমি ছোট্ট করে এই জিনিসটা সম্পর্কে একটু বলে দিতে পারি তোমাদের, সেটা হচ্ছে কি দেখো কিভাবে নির্ণয় করবো আমরা। ধরো সাপোজ x অক্ষ y অক্ষ, এটা সরলরেখা, এটা মূল বিন্দু দিয়ে গেছে এরকম সরলরেখা। হ্যাঁ, আমাদের এর উপরস্থ একটা বিন্দু দিলাম x, y। তো দেখো, এবং এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো থিটা কোণ উৎপন্ন করছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। সো এখান থেকে ধরো আমরা একটা লম্ব টানলাম, এখানে লম্ব টানলাম, ধরো সাপোজ এখান থেকে এতটুকু দূরত্ব কত আমরা জানি, এখানে পৌঁছেছিলাম কি হবে, এদিকে x অক্ষ বরাবর গেছিলাম, এদিকে কি x অক্ষ বরাবর x এর ভ্যালু পর্যন্ত আগায় গেছিলাম, y অক্ষ বরাবর কি y এর ভ্যালু পর্যন্ত আগায় গেছিলাম। তো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের tan এর সূত্র যে অ্যাপ্লাই করি, tan সমান সমান কি, tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, অর্থাৎ লম্ব ভূমি কত বলতো আমাদের x। তো আমরা জানি tan থিটাকে কি বলে আমাদের বলতো, ঢাল m বলে। হ্যাঁ, m দ্বারা প্রকাশ করা হয়, m ইকুয়াল টু কত, y ভাগ x। তো r গুণ যদি করি আমরা y ইকুয়াল টু mx। এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ যদি ঢাল m হয়। আমি একটা एग्जांपल দেখাই মূল বিন্দু সরলরেখার সমীকরণ দেখতে কেমন হয়। ধরো সাপোজ y ইকুয়াল টু 2x, এটা সরলরেখা, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এবং এর ঢালটা কত বলতো, এই x এর সাথে যে থাকবে সেটা হচ্ছে ঢাল, অর্থাৎ 2 হচ্ছে ঢাল। তো এইটার আমরা চিত্রটা কিভাবে আঁকবো বা এটা দেখতে কেমন হবে সেটা যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা y অক্ষ, অবশ্যই সরলরেখার মূল বিন্দু দিয়ে যাবে। আর ঢাল যেহেতু 2, তাহলে আমরা জানি 1 হলে কিন্তু এরকম হইতো, 1 হলে কিন্তু এরকম হইতো 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতো। আর 2 যেহেতু, তাহলে আমরা জানলাম ওই একটু আগে বলছিলাম ঢালের ক্ষেত্রে নিয়মটা শিখছিলাম যে 1 এর থেকে যদি বেশি হয় তাহলে ঢালটা কি হবে, 45 এর থেকে বেশি হবে, তার মানে এই কোণটা কিন্তু বেশি হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে বলতে পারি y ইকুয়াল টু 2x। এইটা কি, এর ঢাল হচ্ছে 1, অর্থাৎ y ইকুয়াল টু কত, x, 1x। তার মানে এইটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু x, এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর এইটা হচ্ছে আমরা বলতে পারি মোটামুটি y ইকুয়াল টু 2x সরলরেখার সমীকরণ বা এই চিত্রটা। আশা করি আমরা বুঝতে পারছি। তো দেখো আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখলাম, যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ অবশ্যই তোমরা কিন্তু সূত্রগুলো লিখবা, mx, এগুলো অবশ্যই কিন্তু তোমরা লিখে নিবা, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx। আচ্ছা, এইবার আমরা আসি যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ গেল। এবার যদি সরলরেখাটা এরকম হয়, মূল বিন্দুতে যায়নি, মূল বিন্দুতে যায়নি, এরকম ভাবে গেছে, অর্থাৎ এই সরলরেখাটা y অক্ষকে ছেদ করছে, x অক্ষকে ছেদ করছে। তো দুইটা অক্ষকে ছেদ করছে এরকম চিন্তা না করে আমরা যে কোনো একটা অক্ষর ছেদকৃত অংশের কথা চিন্তা করি। এইটা y অক্ষকে ধরো সাপোজ এই যে অংশটুকু এটা c অংশে ছেদ করছে, তাহলে কোন একটি সরলরেখা y অক্ষকে c অংশে ছেদকৃত অংশের, হ্যাঁ আমাদের দেওয়া আছে, ছেদকৃত অংশ দেওয়া আছে, সেক্ষেত্রে এই সরলরেখার সমীকরণটা কেমন হবে সেটা আমরা নির্ণয় করার ক্ষেত্রে কি কৌশল অবলম্বন করতে পারি। ধর সাপোজ এর উপরস্থ একটা বিন্দু আমরা p নিতে পারি, x, y। তো দেখো আগের মতোই এখান থেকে যদি আমরা একটা লম্ব টানলাম, আবার এখান থেকে আমরা একটা লম্ব টানলাম এর উপরে। দেখো আমরা জানি এই কোণটা থিটা যদি হয় তাহলে এই কোণটাও কিন্তু থিটা, কারণ এইটা এবং এটা সমতল সরলরেখা, এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। দেখো আমাদের এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের লাগবে না, যদিও লাগবে না, আমি ছোট্ট ব্যাখ্যা বলে জাস্ট দেখাই দিলাম। তোমাদের একটা কথা বলি, জাস্ট সূত্রগুলো মনে রাখবা, আমি ব্যাখ্যা দিয়ে আমি ক্লাসটাকে যারা একদম বেসিক থেকে মনে করো যে সহজে শিখতে চাচ্ছে আর কি, তাদের জন্য কিন্তু ব্যাখ্যা টেকা দরকার নেই, তারা সূত্রগুলোকে ভালোভাবে আয়ত্ত করো এবং এগুলোর অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে সেটা একটু জেনে নিলেই কাজটা হয়ে যাবে। জাস্ট আমি এটা দিয়ে শেষ করব, দেখো এরপরে আমি ব্যাখ্যা দিব না কোনটার ক্ষেত্রে। দেখো সেক্ষেত্রে আমরা এখান থেকে এইটুকু গেছিলাম কি, ওই এক্স পরিমাণ, তাহলে এখান থেকে এতটুকু কত হবে আমাদের এক্স। আর দেখো এখান থেকে এইটুকু পরিমাণ কি বলতো, এইটুকু পুরোটা হচ্ছে কিন্তু আমাদের, দেখো পুরোটা কিন্তু আমাদের ওয়াই, আর আমাদের উপরে গেছে কি ওয়াই বল। আর দেখো এখান থেকে এতটুকু কত, এই যে সি, অর্থাৎ এখান থেকে এইটুকু কত আমাদের সি। তাহলে এখান থেকে এইটুকু যে বের করতে চাই, এই পুরো ওয়াই থেকে এই সি বাদ দিতে হবে, তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস সি, এটা হচ্ছে এক্স। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের tan থিটা অ্যাপ্লাই করলে কি হবে, tan থিটা সমান 13 লম্ব ভাগ, অর্থাৎ লম্ব ভাগ ভূমি y মাইনাস সি ভাগ x। তো সেক্ষেত্রে আমরা যদি tan থিটাকে আমরা m দ্বারা প্রকাশ করি আর y মাইনাস সি ভাগ x, এটাকে r গুণ করলে y মাইনাস সি ইকুয়ালস টু mx বা y ইকুয়ালস টু mx প্লাস c। এই যে সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে কিন্তু আমাদের y অক্ষকে c অংশে ছেদকৃত অংশের দেওয়া থাকলে এবং ঢাল m দেওয়া থাকলে সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণটা কিন্তু আমাদের এইটা। তো এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, কারণ এই সমীকরণের সাহায্যে কিন্তু আমরা যে কোনো একটা সরলরেখার
চিত্র অঙ্কন করতে পারি। এই সরলরেখার সাহায্যে কিন্তু যে কোনো একটা সরলরেখার আমরা ঢালের মান বের করতে পারি, এবং এই সরলরেখার সাহায্যে কিন্তু আমরা যে কোনো একটা সরলরেখার y অক্ষকে কোন অংশে ছেদ করছে সেই ছেদকৃত অংশের দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। দেখো আমরা কিভাবে করবো এই জিনিসটা একটু খেয়াল করো। এই সূত্রটা কিন্তু, এই সমীকরণটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। mx প্লাস সি, এটা হচ্ছে y অক্ষকে c অংশে ছেদকৃত অংশের অংশ দেওয়া সি, আর হচ্ছে ঢাল m হইলে সরলরেখার সমীকরণটা সেটা। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, তাহলে সাপোজ এটার সাথে মিল রেখে 2x প্লাস 3, এই সরলরেখাটা দেখো, এইটা হচ্ছে তার ছেদকৃত অংশ কত, y অক্ষ ছেদ করছে কত একক দূরে, 3 একক দূরে, এবং ঢাল কত বলতো 2। তো সেক্ষেত্রে দেখো এইটার আমরা চিত্রটা কিন্তু অঙ্কন করতে চাই, সেক্ষেত্রে চিত্রটা কত সহজে আঁকতে পারি। দেখো y অক্ষকে +3, মানে উপরের দিকে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে গেছে, এই সরলরেখাটা অবশ্যই কোন বিন্দুতে গেছে বলতো, এই বিন্দুতে গেছে, এবং তার ঢাল কত বলতো 2 ঢাল। এখানে কিভাবে আঁকবো আমরা একটু খেয়াল করো। তাহলে সাপোজ তুমি কি করবা, মনে মনে এরকম একটা সরলরেখা, এই x অক্ষের সমান্তরাল সরলরেখা অঙ্কন করবা, আর করবা এর ক্ষেত্রে তুমি এই পুরোটাকে অর্ধেক যদি করো, তুমি জানতে যে এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো এই যে 45 45, ঠিক আছে। তো এইটা হচ্ছে কার জন্য বলতো, 1 এর জন্য। আমরা জানি 45 ডিগ্রি হলে কত হয়, tan থিটার মান 45 হলে কত 1, কিন্তু ঢাল হচ্ছে কত 2, আর আমরা জানি 2 মানে কি, একের থেকে বেশি মানে কি, কোণের মানটাও কিন্তু 45 থেকে বেশি। তার মানে এই যে এইটা তাহলে আমাদের সবগুলো বুঝে দিই আমরা। এইটা হচ্ছে আমাদের, ধরো সাপোজ কি বলতো, y = 2x + 3, এই সরলরেখাটার সমীকরণ, যেটা কিনা y এককে এই যে 3 একক দূরে ছেদ করছে, এবং যার ঢালটা হচ্ছে কি বলতো, যার ঢালটা হচ্ছে। আমি এই রিলেটেড প্রচুর পরিমাণে ক্যালকুলেশন করবো। দেখো এখন আমরা জাস্ট কয়েকটা एग्जांपल দেখাই। ধরো সাপোজ y = -3x মাইনাস ধরো যে 4, এরকম একটা সরলরেখার সমীকরণ আমরা কিভাবে আঁকতে পারি, দেখো এর সরলরেখার চিত্র কিভাবে আঁকতে পারি সেটা আমরা দেখব। প্রথম কথা হচ্ছে -4 মানে কি, নিচের দিকে 4 একক দূরে ছেদ করছে, 1 2 3 4, এই বিন্দু দিয়ে কিন্তু আমাদের সরলরেখাটা গেছে। এবার আমরা বলছিলাম যে বিন্দু যাবে সেই বিন্দুটা মনে মনে একটা সরলরেখা, সমান্তরাল সরলরেখা কিন্তু অঙ্কন করব, x অক্ষের সমান্তরাল সরলরেখা, এবং ঢাল দেখো কত -3। তো মাইনাস মানে সবসময় মনে রাখবা এই ঘর থেকে আমরা ছবিটা অঙ্কন করব, প্লাস মানে এই ঘরটা থেকে আমরা এই পাশ থেকে ডান দিক থেকে ছবি আঁকাবো, মাইনাস মানে আমরা বাম দিক থেকে আঁকাবো সবসময়ের জন্য। এখন দেখো আমরা জানি -1 হইলে কত হবে, একদম মাঝামাঝি দিয়ে যাবে, মাঝামাঝি যাবে -1 এর ক্ষেত্রে। এই যে এটা পুরোটা 90 ডিগ্রি যদি হয়, একদম 45 ডিগ্রি মাঝামাঝি যাবে। -3 আমি এই চিহ্নটাকে ভুলে যাই, 3 মানে কি, দেখো আমি বলছিলাম যে দেখো এটা হচ্ছে 45 যদি 1 হয় তাহলে কি এই 3 মানে কি 45 থেকে বেশি হবে, 45 থেকে কি হবে বেশি হবে, তার মানে সরলরেখাটা দেখতে আমাদের অনেকটা এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। এইটাই হচ্ছে আমাদের, কিন্তু বাকি সবগুলো মুছে দাও, এগুলো আমাদের লাগবে না। তো আমরা এখন এই যে বারবার দিয়ে করতেছি এইরকম বিভিন্ন অন্যান্য দাগগুলো দিয়ে করতেছি, কিন্তু আমরা যদি 2-3টা বার বা কয়েকবার যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে এই যে সরলরেখাটা, এটা হচ্ছে কি y = -3x - 4, এই সরলরেখার চিত্রটা আমাদের। তো আমরা আরেকটা एग्जांपल নিই। ধরো সাপোজ আমাদের কাছে সরলরেখাটা এরকম ভাবে দেওয়া নেই। ধরো সাপোজ 2x - +3y = -5, এরকম দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ছবিটা কিন্তু সরাসরি আঁকতে পারবো না, অবশ্যই কিন্তু আমাদের এই সরলরেখাটাকে y = mx + c এইটার আকারে নিয়ে যাব, ঠিক আছে। এখন যদি বলা হয় এই সরলরেখা থেকে তোমাকে বলতে হবে যে এই সরলরেখার ঢাল কত, এবং এই সরলরেখাটা y অক্ষকে কত অংশে ছেদ করছে সেটাকে তোমার বলতে হবে। সেক্ষেত্রে আমার অবশ্যই কিন্তু এই ফরম্যাটে সাজাতে হবে। এই ফরম্যাটের নিয়মটা কি, শুধু y বাম দিকে থাকবে, তাহলে এখানে 3y টাকে বাম দিকে রেখে আমরা 2x টাকে ওদিকে লিখলে -2x - 5। কিন্তু শুধু y বাম দিকে থাকবে তাই নয়, y এর সাথে কিন্তু কিচ্ছু থাকা যাবে না, মানে y এর সাথে সহগ হবে কত 1, এখানে কত 3 আছে, সবাইকে আমরা 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে ভাগ করলে কত y, 3 দ্বারা ভাগ করলে কি শুধু y, এটাকে 3 দ্বারা ভাগ করলে কত -2/3x, এটাকে 3 দ্বারা ভাগ করলে কত 5/3। দেখো এই যে সরলরেখাটা, এখন কিন্তু আমাদের এই সরলরেখা কিন্তু এই ফর্মেটে চলে আসছে যে y = mx আর c, mx c। তো এই ঢাল কত, যদি বলে ঢালটা কত তাহলে কিন্তু খুব সহজে বলতে 2/3, আর ছেদকৃত অংশ কত -5/3। আশা করি বুঝতে পারছি। এবং এটার ক্ষেত্রে আমরা সমীকরণটা দেখতে কেমন হবে বা চিত্রটা কেমন হবে সেটা দেখি আমরা। x অক্ষ
ওয়াই অক্ষ। তো দেখো প্রথম কথা হচ্ছে ছেদকৃত অংশ 5 কে 3 দিয়ে ভাগ করলে, 5 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে দেখো 1 মাইনাস 1 পয়েন্ট থাকবে আমাদের 66 এরকম একটা মান আসবে। হ্যাঁ, তো 1.66 এটা অবশ্যই একের থেকে বেশি। সো এই দেখো মাইনাস, যেহেতু মাইনাস তাহলে কি নিচে এক ঘর এবং 2 এবং 1 আর 2 এর মাঝখানে ধরো 1.66 এই বিন্দুটাতে। তো এই বিন্দু দিয়ে যাবে সরলরেখাটা, অবশ্যই এই বিন্দু যাবে। তারপর বলছিলাম মোটামুটি দিকটা সমান্তরাল সরলরেখা আঁকবো কার এক্স অক্ষে। এবং ঢালের দিকে খেয়াল করবো, ঢাল কি মাইনাস, মাইনাস মানে কি এদিক থেকে শুরু করবো ছবিটা আমরা। আচ্ছা ঠিক আছে, 2/3, 2/3 কি একের থেকে বড় না ছোট বলতো? 2/3 কিন্তু আমরা জানি একের থেকে ছোট সংখ্যা, 0.67 এরকম টাইপের একটা মান, 0.6 মাইনাস 0.6 এটা। সো আমরা জানতাম যে -1 হইলে কি মাঝামাঝি, -1 হলে কি মাঝামাঝি। তাহলে এটা কিন্তু -1 থেকে ধরো সাপোজ, এখন দেখো চিন্তা করো এই মাইনাস চিহ্নটাকে বাদ দাও, তাহলে এই 1 থেকে ছোট সংখ্যা না, তাহলে কি নিচ দিয়ে যাবে 45 থেকে কম কম। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই সরলরেখাটা, এটা হচ্ছে আমাদের সেই সরলরেখাটা। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে এই যে এই সমীকরণ থেকে সরলরেখাটা অঙ্কন করা যায়। তার জন্য অবশ্যই কিন্তু y = mx + c এই সমীকরণের আমাদের নিয়মে আনতে হবে, তারপরে কিন্তু আমরা ছবিটাকে খুব সহজেই আঁকতে পারবো। সো দেখো আমি এখানে আর বেশি ডিটেইলস বলবো না, তোমরা যারা এইটুকু বোঝোনি এটা আরেকবার দেখো, দেখবা ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। আর যদি তারপরেও না বুঝতে পারো তাহলে কিন্তু এর পরে ক্লাসটা করবা, এই পরে ক্লাসে কিন্তু এগুলো কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালি প্রতিটা এক্সাম্পল সহ কিন্তু দেখতে পাবো। তখন কিন্তু খুব সহজে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা কিভাবে অ্যাপ্লাই করবো আমাদের পরীক্ষায় বা আমাদের অঙ্কের ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে দেখি আমরা এর পরবর্তী টপিক যেটা আছে সেটা কি বলতেছে, যে ধরো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখলাম, y অক্ষে ছেদকৃত অংশ দেওয়া থাকলে সেক্ষেত্রে সমীকরণ কি হবে সেটা দেখলাম। এবার হচ্ছে m ঢাল এবং কোন একটা বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার ঢাল, তোমার সমীকরণ। ধরো সাপোজ কোন একটা সরলরেখার ঢাল দেওয়া আছে 2 এবং সেই সরলরেখাটা ধরো সাপোজ -2,5 বিন্দু দিয়ে যায়, এরকম একটা সরলরেখা। বা আমরা যদি বলি m ঢাল এবং p x1 y এর বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্রটা হচ্ছে y minus y1 equals to m into x minus x1। দেখো আমি আবারও বলতেছি, কোন একটি সরলরেখার ঢাল m এবং সেই সরলরেখাটা এই বিন্দুগামী, কোন একটা বিন্দু নির্দিষ্ট বিন্দুগামী হলে সেই সরলরেখার সমীকরণ y minus y1 m into x minus x1। এই সূত্রটাকে তোমার লিখে দিবা, কি হেডিং দিবা, কোন একটি সরলরেখা ঢাল, কোন একটি সরলরেখার ঢাল বা m ঢাল বিশিষ্ট কোন সরলরেখা p বিন্দুগামী হলে সেই সরলরেখার সমীকরণ y minus y1 equals to m into x minus x1। একটা एग्जांपल দিই, ধরো সাপোজ কোন সরলরেখার ঢাল 2 এবং সেটা এই বিন্দুগামী, তাহলে সূত্র মতে কি y minus y1, y1 বলতে কি এই বিন্দুর শেষের মানটা অর্থাৎ 5, m into m বলতে কত আমাদের 2, x minus x1, x সূত্রের x minus x1 বলতে মাইনাস, x1 বলতে -2, এইটা হচ্ছে আমাদের সমীকরণ। অর্থাৎ y minus 5 equals to 2x plus 2, বা আমরা বলতে পারি y minus 5 equals to 2x plus 4, বা আমরা y equals to বলতে পারি 2x plus 9। এই হচ্ছে আমাদের সেই সরলরেখাটা। তাহলে এই দুই ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ y equals to 2x plus 9। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে যদি ঢাল m এবং কোন একটা নির্দিষ্ট বিন্দুগামী কোন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারে বলে, তাহলে আমাদের সূত্রটা কি y minus y1 equals to m into x minus x1। এরপরে আমরা চলে যাব যে দুইটা বিন্দু দেওয়া আছে, কোন একটা সরলরেখার দুইটা বিন্দু দেওয়া আছে, কোন একটা সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু দেওয়া আছে। ধরো সাপোজ a বিন্দু এর স্থানাঙ্ক x1 আর y1, b বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্রটা কি হবে সেটা আমরা দেখব। ab এর সমীকরণটা হবে, সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে খুবই এক এক রকম ভাবে লেখা থাকে, তবে আমি যেভাবে বলবো সেভাবে যদি লেখো কখনো তুমি ভুলবা না, আর মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না, খুব সহজ কিন্তু এটা। সূত্রটা হচ্ছে কি y minus y1 ভাগ x minus x1 সমান y1 minus y2 x1 minus x2। তাহলে ব্যাপারটা কি দেখো, প্রথমে y, তারপরে y1, তারপরে y2, y y1 y2, y y1 y2। ব্যাপারটা আছে y y1 y1 y minus y1, হ্যাঁ y1 minus y2, তাহলে কি y x x1 x1 x2।
সব মাইনাস। আশা করি আমরা বুঝতে পারছি খুব সহজেই যে y মাইনাস y1 x মাইনাস x1 y1 মাইনাস y2 y x1 মাইনাস x2। ধরো एग्जांपल হিসাবে আমরা ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো সাপোজ -3,1 আর q, এটা ধরো 0,5। এই দুইটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছি। তাহলে সূত্রটা এই মানটা কেমন হবে, প্রথমে এগুলো দেখো, এই শুধু y আর x এগুলো হচ্ছে সূত্রে থাকবে, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এগুলো থেকেই যাবে, এই x y গুলো থাকবে, কিন্তু এগুলো কিন্তু থাকবে না, এগুলো জায়গায় কিন্তু মান বসে যাবে। y মাইনাস y1, y এর মধ্যে ধরো সাপোজ -3, y মাইনাস y1 -3 মাইনাস মানে কি প্লাস, আর x মাইনাস x1 x মাইনাস সরি আমি y1 এটা 3 লিখে দিছি, y1 হচ্ছে আমাদের এই শেষের ভ্যালুটা, y মাইনাস y1 x মাইনাস x1 মাইনাস মানে কি প্লাস, তারপর y1 y এর মধ্যে এই প্রথম ওয়ান মাইনাস y2 বলতে কত 5, তারপর x1 মানে আমাদের -3 মাইনাস x2 মানে কত 0। তাহলে আমাদের y মাইনাস 1 ভাগ y প্লাস 3 ইকুয়ালস টু -4 ভাগ -3। তো আর গুণ করে দাও, এটা আছে আমাদের x, আর গুণ যদি আমরা করি তাহলে দেখো তুমি যেটা নাও না কেন আগে নিতে পারো যে -3y প্লাস 3, এটার সাথে এটা গুণ করলে আর এটার সাথে গুণ করলে কত -4x -12। আমরা x টাকে দিকে নিয়ে আসলে 4x 3y, আর এটাকে দিকে নিয়ে আসলে আমাদের কত 15, হ্যাঁ ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের সেই সরলরেখাটার সমীকরণ, যেই সরলরেখাটা এই দুইটা বিন্দু হবে, এই দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের যদি দুইটা বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ হচ্ছে কি y মাইনাস y1 y1 মাইনাস y2 x মাইনাস x1 x1 মাইনাস x2। আশা করি আমরা খুব সহজেই কিন্তু এটা মনে রাখতে পারবো। এইবার আসি, আমাদের সকল সূত্র কিন্তু আমাদের শেষ, আমাদের কিন্তু সকল সূত্র শেষ। এইবার দুই তিনটা বেসিক কথা বলবো, যে কথাগুলো কিন্তু আমাদের প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো কিন্তু আমাদের যত সৃজনশীল করতে যাব না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো কাজে লাগবে। সেটা হচ্ছে কি, যে ধরো সাপোজ আমাদের কাছে x প্লাস y ইকুয়াল, ধরো সাপোজ এরকম আমরা অনেক সময় সমাধান করছি, x প্লাস y ইকুয়াল টু 12 আর x মাইনাস y ইকুয়াল টু ধরো সাপোজ আমাদের যোগফল 12 আর বিয়োগফল ধরো আমাদের 4। তাহলে কার কার যোগফল 12, 8 আর 4, এদের যোগফল 12 এবং বিয়োগফল কত 4। তাহলে এই দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণের যদি ছেদ বিন্দু বের করি আমরা, মানে সমাধান করতে চাই, সমাধান করতে গেলে x, y এর ভ্যালুটা কত আসবে বলতো, এই 8, 4, যে দুইটা মানের যোগফল হচ্ছে 12 এবং বিয়োগফল হচ্ছে কত 4। তাহলে দেখো এই দুটা সরলরেখাকে যখন আমরা সমাধান করতাম, অপনয়ন, প্রতিস্থাপন বা আর গুণন, যেই পদ্ধতিতেই সমাধান করি না কেন, প্রতি ক্ষেত্রে যেই পদ্ধতিতে সমাধান করি না কেন আমাদের কিন্তু এই যে x এর ভ্যালুটা আসছে। আচ্ছা এই ভ্যালুটা কি নির্দেশ করে জানো, এই ভ্যালুটা নির্দেশ করে হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু নির্দেশ করে, এই দুটো সরলরেখার কি বিন্দু নির্দেশ করে, ছেদ বিন্দু নির্দেশ করে। ধরো সাপোজ আমাদের ধরো একটা সরলরেখা আছে এরকম, আর একটা সরলরেখা আছে ধরো সাপোজ আমাদের এরকম, এই দুইটা সরলরেখা কিন্তু একটা ছেদ বিন্দু আছে, হ্যাঁ 1 নম্বর সরলরেখা আর 2 নম্বর সরলরেখা, এদের কিন্তু ছেদ বিন্দু আছে। এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 8,4। তার মানে এই বিন্দুটা হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুটা এই 2 নম্বর সমীকরণের উপরে, 2 নম্বর সরলরেখার উপরেও আছে, আবার 1 নম্বর সরলরেখার উপরেও আছে। আচ্ছা এটাতে কি বোঝায় একটু জানি আমরা। মনে করো সাপোজ আমরা ধরো সাপোজ আরেকটু एग्जांपल দিয়ে এইটাকে একটু বোঝার চেষ্টা করি। এই x প্লাস y ইকুয়াল টু ধরো 12, তো x এর ভ্যালু যদি আমরা 5 নিতাম, y এর ভ্যালু যদি আমরা 7 নিতাম, তাহলে কিন্তু 12 হতো। তার মানে 5,7 এই দিয়ে কিন্তু দেখো এই যে 5,7 দিয়ে কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হয়, এই 5,7 দিয়ে এই সরলরেখা সিদ্ধ হয়। এর অর্থটা হচ্ছে ধরো সাপোজ এর সরলরেখাটা, ধরো সাপোজ এর সরলরেখাটা দেখতে এরকম, এর সরলরেখা দেখতে আমাদের x প্লাস y ইকুয়াল টু 12 সরলরেখা দেখতে এরকম। তার মানে 5,7 এই সরলরেখার উপরস্থ একটা বিন্দু। ধরো সাপোজ 1,10 যদি নিতাম তাহলে কিন্তু এটা, সরি 1,10 নিলে হবে না, আমাদের 2,10 নিলে কিন্তু এই দুইটা ভ্যালু দিয়ে কিন্তু আমাদের এই সরলরেখাটা সিদ্ধ হবে। তাহলে 2,10ও কিন্তু এই সরলরেখার উপর অবস্থিত। তার মানে এই সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে প্রতিটা বিন্দু দিয়েই কিন্তু এই সরলরেখাটা সিদ্ধ হবে মানে কি, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক যদি আমরা ওই সমীকরণে বসাই তাহলে ওই সরলরেখার বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান হবে। ধরো সাপোজ আমি যদি এই সরলরেখাটাতে আমি 1,5 বসাইতাম তাহলে কিন্তু এই সরলরেখাটা সিদ্ধ হইতো না বা সঠিক প্রমাণ হইতো না। তাহলে x এর মান 1 বসালে এবং আর y এর মান হচ্ছে কত 5 বসালে কত আসছে আমাদের 6, কিন্তু এই পাশে 6 আসছে, এই পাশে কত বলো তো 12। তার মানে এই 1,5 এই বিন্দুটা কিন্তু এই সরলরেখার উপরে অবস্থিত
না। আমরা এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, কোনো একটি বিন্দু দিয়ে যদি কোনো একটা সরলরেখা সিদ্ধ হয় তাহলে ওই বিন্দুটা ওই সরলরেখার উপরস্থ বিন্দু, বা আমরা উল্টা ভাবে বলতে পারি যে কোনো একটি সরলরেখার উপরস্থ বিন্দু দিয়ে অবশ্যই ওই সরলরেখাটা সিদ্ধ হবে। কোনো একটা বিন্দু যদি কোনো একটা সরলরেখার উপরস্থ বিন্দু হয় তাহলে ওই বিন্দু দিয়ে ওই সরলরেখাটা অবশ্যই সত্য প্রমাণ হবে বা সিদ্ধ হবে। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো দেখো এখন আমরা এই যে বলছিলাম এক্সাম্পলটা আরেকটু ক্লিয়ারলি যদি দিতে চাই, সাপোজ আমাদের কাছে এর একটা আমাদের সরলরেখা এই y x প্লাস y 12, ঠিক আছে, আমাদের x প্লাস y 12 একটা। আবার ধরো এটা আছে আমাদের একটা x মাইনাস y 4, আমি ধরে নিলাম আর কি, আমি জানি না ছবিগুলো কেমন হবে, ধরে নিলাম এটা। তো দেখা যাচ্ছে ধরো সাপোজ আমি এটা 7 আর আমি যদি 3 নেই তাহলে কিন্তু এই সমীকরণের সত্য। 7 3 স্থানাঙ্ক ধরো সাপোজ আমাদের এখানে, তাহলে এই বিন্দু দিয়ে কিন্তু এই বিন্দুটা দিয়ে কিন্তু এই সমীকরণ সিদ্ধ। তার মানে এই বিন্দুটা অবশ্যই কিন্তু এই 2 নম্বর x মাইনাস y, এটা 2 নম্বর দিলাম, 2 নম্বর, এটা 1 নম্বর দিলাম। 7,3 দিয়ে এই 2 নম্বর সমীকরণ সিদ্ধ হয়েছে, এর অর্থ হচ্ছে 7,3 অবশ্যই 2 নম্বর সরলরেখার উপরে কিন্তু অবস্থিত। আবার দেখো এটা যদি নিই আমরা 5,7 ধরো সাপোজ, এটা দিয়ে কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ সিদ্ধ। তাহলে এই 5,7 কিন্তু অবশ্যই এই 1 নম্বর সরলরেখার উপরে অবস্থিত। যেই বিন্দু দিয়ে এই সরলরেখা সিদ্ধ হবে সেই বিন্দু দিয়ে কিন্তু আমাদের এই সরলরেখাটা সিদ্ধ হবে, ঠিক আছে? আবার বলতে যেই বিন্দু দিয়ে এই সমীকরণ সিদ্ধ হবে সেই সব বিন্দু কিন্তু এই সরলরেখার উপর অবস্থিত। আবার যেই বিন্দু দিয়ে এই সরলরেখা সিদ্ধ হবে সেই বিন্দুগুলো কিন্তু এই সমীকরণের উপর অবস্থিত। এখন দেখো এই হচ্ছে এমন একটা বিন্দু যেই বিন্দুটা আমাদের 2 নম্বর সমীকরণের উপরে অবস্থিত, আবার 1 নম্বর সমীকরণের উপরেও অবস্থিত। তার মানে কি এই বিন্দু দিয়ে 2 নম্বর সমীকরণ সিদ্ধ হবে, 1 নম্বর সমীকরণও সিদ্ধ হবে। তাহলে সেই বিন্দুটা কি বিন্দু? সেই বিন্দুটাই হচ্ছে 8,4। দেখো 8,4 দিয়ে এই সরলরেখাটাও সিদ্ধ হয়, 8,4 দিয়ে এই সরলরেখাটাও সিদ্ধ হয়, কারণ 8 প্লাস 4 ইকুয়ালস টু 12, আবার 8 মাইনাস 4 ইকুয়ালস টু 4। 8,4 দেখো এই 7,3 5,7 এটা দিয়ে শুধুমাত্র এই সমীকরণ সিদ্ধ হয়, এটা দিয়ে শুধুমাত্র এই সমীকরণ সিদ্ধ হয়। কিন্তু এই বিন্দুটা আছে এমন একটা বিন্দু যেই বিন্দু দিয়ে এইটা এবং এইটা দুইটা সমীকরণে সিদ্ধ হয়। তার মানে এই দুইটা সরলরেখা যদি ছেদ করে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 8,। তার মানে আমরা দুইটা সরলরেখাকে যখন সমাধান করে x এবং y এর মানটা বের করতাম, এই x এবং y ভ্যালুটা আসলে কি নির্দেশ করতো? এদের ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বের করতো। যেটা সরলরেখা যে বিন্দু ছেদ করছে সেই বিন্দুর স্থানাঙ্কটাই হচ্ছে আমাদের সমাধানের ফলটা আসতো। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা যদি একবারে দুইটা কথা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, সেই দুইটা কথা কি? যদি কোনো একটি বিন্দু দিয়ে কোনো একটি সরলরেখা সিদ্ধ হয় সেই বিন্দুটি অবশ্যই সেই সরলরেখার উপরে অবস্থিত। বা কোন একটা সরলরেখা যদি ধরো সাপোজ বললো যে এই সরলরেখাটা এই বিন্দুগামী, মানে 3,4 বিন্দুগামী, কোন একটি সরলরেখা 3,4 বিন্দুগামী। তার মানে কি এই বিন্দু দিয়ে গেছে, কোন একটি সরলরেখা এত বিন্দু দিয়ে গেছে বা এত বিন্দুগামী, তার মানে অবশ্যই এই বিন্দু দিয়ে এই সরলরেখাটা অবশ্যই সিদ্ধ হবে। তাহলে কোন একটা সরলরেখা যদি কোন একটা বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দিয়ে ওই সরলরেখা সিদ্ধ হবে, বা সরলরেখার কোন একটা উপরস্থ বিন্দু দিয়ে ওই সরলরেখাটা সিদ্ধ হবে। সহজ কথা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি, দুইটা সরলরেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি দুইটা সমীকরণ সমাধান করার পরে যে মানটা পাবো সেই মানটা। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ছোট্ট একটা কথা, আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা, এই জিনিসটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে কি ছেদ বিন্দু নির্ণয়। ছেদ বিন্দু নির্ণয় হচ্ছে কি, কোন সাপোজ কোন একটা সরলরেখা, ধরো এটা সরলরেখা y অক্ষ x অক্ষ, কোন একটা সরলরেখা অবশ্যই এটা হচ্ছে y অক্ষকে ছেদ করছে, এই বিন্দুটা আসছে কি আমাদের x অক্ষকে ছেদ করছে। এই সরলরেখাটা y অক্ষকে ছেদ করছে, x অক্ষকে ছেদ করছে। তাহলে আমরা এই y অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বের করব এবং তোমার আছে x অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বের করব। আর বের করার ক্ষেত্রে একটা জিনিস বোঝার চেষ্টা করব। দেখো এইখানে যদি এটা খেয়াল করি, এই বিন্দুর স্থানাঙ্কটা যদি বের করার চেষ্টা করি, x এর ভ্যালুটা এই দেখো, এই বিন্দুতে x এর ভ্যালু কিন্তু 0, কারণ আমি এই দিকেও যাই নাই এই দিকেও যাই নাই, শুধু উপরে দিয়ে গেছি। উপরে দিয়ে গেছি মানে y এর ভ্যালুটা আছে, ধরো সাপোজ 1 2 3, তাহলে 0,3। এবার এই বিন্দুর স্থানাঙ্ক যদি চিন্তা করি আমরা, ধরো -1 -2 -3, x এর মান কিন্তু -3, কিন্তু y এর মান কিন্তু উপরেও যায় নাই নিচেও যায় নাই, কত 0। আচ্ছা, ধরো সাপোজ আমি এটা না নিয়ে ধরো সাপোজ আমি এরকম একটা নিলাম, এরকম একটা সরলরেখার কথা চিন্তা করলাম, যে সরলরেখাটাও কিন্তু দুইটা অক্ষকে ছেদ করছে। দুইটা অক্ষকে ছেদ করছে, এটা হচ্ছে x অক্ষকে ছেদকৃত অংশ ছেদ বিন্দু, এটা হচ্ছে y অক্ষের ছেদ বিন্দু। আমরা এইবার যদি y অক্ষের ছেদ বিন্দু এর স্থানাঙ্কটা a প্রাইম আর এটা b প্রাইম দিয়ে সেক্ষেত্রে স্থানাঙ্কটা বের করার চেষ্টা করি,
ধরো এটা 1 ঘর 2 ঘর, তাহলে এটা হচ্ছে আমাদের 2, y এর মান 0, দেখো -1 -2 -3 -4 -5, তাহলে x এর মান কিন্তু 0, কিন্তু y এর মান কত -5। তার মানে একটা জিনিস খেয়াল করো, কোন একটি সরলরেখা যদি y অক্ষকে ছেদ করে, দেখো x এর ভ্যালুটা কত, দেখো তো x এর ভ্যালুটা কত বলো তো 0, আবার x অক্ষকে যদি ছেদ করে y এর ভ্যালুটা কত বলো তো 0। একটা জিনিস কিন্তু আমরা খুব সহজে ক্লিয়ার হতে পারছি যে কোন একটি সরলরেখা x অক্ষকে দেখো x অক্ষকে কিন্তু দেখো এই x এর মান কিন্তু যে কোনো কিছু হতে পারে, কিন্তু y এর মান সবসময় কত 0। অর্থাৎ আমরা যদি p বিন্দু ছেদ ধরে, তাহলে সাপোজ x অক্ষকে ধর b বিন্দুতে ছেদ করে, তাহলে b বিন্দুর স্থানাঙ্ক হবে অবশ্যই a, 0। আচ্ছা a, 0 বলতে কি বোঝাচ্ছে আমাদের, দেখো তো a বলতে যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু y এর মান সবসময় কি হবে 0 হবে। আবার যেহেতু দেখো এটা গেল আমাদের, এবং আমরা যে উল্টা কথা আবার এসে x অক্ষকে কোন একটি সরলরেখা x অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, আমরা বলতে পারি কোন একটি সরলরেখা x অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত b, a, 0। এ বলতে যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু y এর মান কত ফিক্সড 0। ঠিক আছে, আমরা একটা एग्जांपल সহ কিন্তু দেখবো আমরা। আবার উল্টা আবার আরেকটা কথা বলতে পারি কি, যে y অক্ষের ছেদকৃত অংশ কত, কোন একটি সরলরেখা y অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দেখো y অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক x এর মান সবসময় 0, কিন্তু y এর মান যে কোনো কিছু থাকবে। তো এই বিন্দু ছেদ করলে তাহলে আমাদের 0, b b বলতে যে কোনো একটা পূর্ণ সংখ্যা কিন্তু চলে আসবে, বা যে কোনো সংখ্যা আসতে পারে আমাদের, কিন্তু x এর ভ্যালুটা কিন্তু সবসময় 0। এইবার এই কথাগুলো অবশ্যই তোমরা লিখে নিবা, কারণ এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো কিন্তু আমাদের সৃজনশীল করতে প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, একটা কথা বলি আমরা একটা एग्जांपल নিলাম। সাপোজ বলা হলো যে 3x - y = 5, এই সরলরেখাটার ক্ষেত্রে x অক্ষের স্থানাঙ্ক, মানে এই সরলরেখাটা x অক্ষকে যেই বিন্দু ছেদ করে এবং y অক্ষকে যেই বিন্দু ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো আমরা বললাম যে কোনো সরলরেখা x অক্ষকে, ধর সাপোজ এই সরলরেখা দেখতে এরকম, ধর সাপোজ এই বিন্দুর স্থানাঙ্কটা কত, আমরা বলছিলাম যদি a হয় তাহলে এখানে কিন্তু y এর মান 0, a, 0 বিন্দুতে ছেদ করে। আর এটা কি, যদি b হয় তাহলে এখানে x এর ভ্যালুটা 0, এটা কত y। তো দেখো এই যে a, এই বিন্দুটা কিন্তু এই সরলরেখার উপর অবস্থিত, এই বিন্দু দিয়ে কিন্তু এই সরলরেখাটা অবশ্যই সিদ্ধ হবে। এর আগের যে কনসেপ্টটা সেটা ব্যবহার করলাম, সেটা এই বিন্দু দিয়ে অবশ্যই এই সরলরেখাটা সিদ্ধ হবে। এই সরলরেখার সমীকরণ ধরে নিলাম এটা, ঠিক আছে, এইটার চিত্র ধরে নিলাম এটা, আর তার উপরস্থ বিন্দু x অক্ষকে ছেদ করছে এত বিন্দুতে, এই সরলরেখাটা x অক্ষকে এই বিন্দু ছেদ করবে, তাহলে এই বিন্দু দিয়ে এই সরলরেখাটা সিদ্ধ হবে। অর্থাৎ 3x এর জায়গায় কত হবে a, - y এর জায়গায় কত হবে 0 = 5, অর্থাৎ 3a = 5, a = কত 5/3। তার মানে x অক্ষকে এই যে এখানে কত হবে 5/3, 0 বিন্দু ছেদ করে, এই সরলরেখাটা x অক্ষকে 5/3, 0 বিন্দু ছেদ করে। এবং y অক্ষের ছেদ বিন্দু যদি বের করতে যাই আমরা, y অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে একটা জিনিস খেয়াল করো, আমরা জানি কি কোন একটা সরলরেখা y অক্ষকে এই বিন্দু ছেদ করে, তাহলে এই বিন্দু দিয়ে অবশ্যই সরলরেখা সিদ্ধ হবে। অর্থাৎ 3x এর মান কত বলতো 0, - b এর জায়গায় কত বসাবো b = কত 5, তাহলে 0 - b = কত 5, বা b = কত -5। তবে এটা হচ্ছে আমাদের -5। তাহলে এই সরলরেখাটা y অক্ষকে 0, বিন্দু ছেদ করে এবং x অক্ষকে 5/3, 0 বিন্দুতে ছেদ করে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি। যে কোনো সরলরেখা যারা থাকবে এবং সেই সরলরেখাটা x অক্ষকে কোন বিন্দু ছেদ করে এবং y অক্ষকে কোন বিন্দু ছেদ করে, সেটা কিন্তু খুব সহজে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তো আশা করি আমরা বুঝতে পারছি। এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে বা হেল্পফুল লাগে, অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা, এবং পরবর্তীতে কোন অধ্যায়ের ক্লাস চাই তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।